সালাম আলাইকুম। আমরা ক্লাস কি শুরু করবো নাকি 2 মিনিট ওয়েট করবো আবার? জি, আসসালামু আলাইকুম। আমার সাউন্ড কি ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, ক্লিয়ার আছে স্যার সাউন্ড। ওকে। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। তা আমরা শুরু করি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং টু এভরিওয়ান। Last class we have discussed about National Integrity Strategy and Corporate Governance for 2018. Okay. Have you any questions about National Integrity Strategy and Corporate Governance Code 2018? কি বুঝতে পারছিলেন কর্পোরেট গভর্নেন্স কোড গুলা, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি? কারো কোনো কোশ্চেন নাই? স্যার একটু শর্টলি যদি স্যার একটু আলোচনা করেন তাহলে স্যার একটু ভালো হয়। লাস্ট ক্লাসে স্যার সেটা তো ঠিক বারের আছে। কারণে স্যার ভুলে গেছি। ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি কাকে বলে কে একজন বলেন তো? মোহাম্মদ শাহিন আক্তার, শুনতে পাচ্ছেন? শাহিন আক্তার, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কত ক্লাসে ছিলেন? স্যার আমি কত ক্লাসে ছিলাম না, তার আগে ছিলাম স্যার সব ক্লাস। কত ক্লাস শারমিন স্যার আমি একটু আক্তার, আগে ছিলাম। শারমিন আক্তার রিতা। শারমিন আক্তার, আপনি কত ক্লাসে ছিলেন?
মুন্নি বণিক, শুনতে পাচ্ছেন? শেয়ার করতে হবে, কথা না বললে তো হবে না। কে এম মাসুদ, চোদ্দ ক্লাসে ছিলেন এরকম কে আছেন? ওকে, গত ক্লাসে ছিলেন কিন্তু বলতে পারবেন না, এই তো? বলার তো কথা, গত ক্লাসে তো আপনারা কথা বলছেন। ওকে, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি হচ্ছে এমন একটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যার মাধ্যমে যার উদ্দেশ্য হচ্ছে করাপশন ফ্রি, জাস্ট এন্ড মোরালি আপরাইট সোসাইটি এস্টাবলিশ করা। কিসের জন্য? টু এনশিওর হিউম্যান ডিগনিটি এবং অ্যান্ড প্রমোট ন্যাশনাল ওয়েলফেয়ার। এটার উদ্দেশ্যে যেই গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছিল তাকে বলা হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি। এই ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির মূল কনসেপ্টটা হচ্ছে কি? মূল কনসেপ্ট হচ্ছে এটা অনেস্টি হতে হবে ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইনস্টিটিউশন দুইটাই। আপনি ব্যক্তিগতভাবে এবং আপনার প্রতিষ্ঠানও একই রকম ভাবে অনেস্টি, ইথিক্স অ্যান্ড অ্যাডহিয়ারেন্স টু সোশ্যাল ভ্যালুজ at both individual and organizational level. National integrity or integrity is essential for good governance. এই জিনিসগুলা যদি না থাকে, ইন্টিগ্রিটি না থাকে, তাহলে কোনো কিছুই হবে না। এই জন্য আমাদের বলা হয়েছে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির মূল মূল কনসেপ্ট হচ্ছে ইন্টিগ্রিটি। তাহলে ইন্টিগ্রিটি আমার, আপনার, আপনার প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান সকলেরই থাকতে হবে। ব্যক্তি জীবনে ইন্টিগ্রিটি আছে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে নাই, তাহলে হবে না। ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজিটা কেন নেওয়া হলো? ইন্টিগ্রিটি, এত আইন নিয়ম কানুন কত কিছু আছে দেশের, তারপর আবার ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি গভর্নমেন্ট কেন ইনিশিয়েটিভ করলো? কারণ হলো অনেক ক্ষেত্রে দেখা গেছে আইন কানুন, নিয়ম কানুন পর্যাপ্ত না, বা যেটা আছে সেগুলা আইনের ফাঁক ফাঁক ফোকর অনেক আছে। সেই কারণেই গভর্নমেন্ট চিন্তা করলো যে করাপশন যদি দূর করতে হয়, দুর্নীতি দূর করতে হয়, তাহলে এরকম নিজ থেকে, নিজের ভিতর থেকে অন্তর্নিহিত বা যে জিনিসগুলো রয়েছে সেটা আগে ভালো হতে হবে। তাই ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির উদ্দেশ্য হচ্ছে গাইড অর্গানাইজেশন উইথ স্ট্রাকচার, প্ল্যানিং অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, ফোস্টার এ কালচারাল অফ ইথিক্যাল কন্ডাক্ট, প্রমোট ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি। এই হলো ন্যাশনাল ইন্টিগ্রিটির মূল ইনিশিয়েট করার মূল যৌক্তিকতা। অবজেক্টিভ কি? অবজেক্টিভ একই রকম, যৌক্তিকতার অনেক কিছুই কাছাকাছি। এনহ্যান্স অ্যাওয়ারনেস among the both state and non-state institutions, ensure balance and cooperation among the executive, legislative and judicial branches, etc. এখানে টার্গেট গ্রুপ কারা? টার্গেট গ্রুপ হচ্ছে সকল গভর্নমেন্ট, পাবলিক ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউশন, অল ইন্ডিভিজুয়াল পার্সন, অল আর টার্গেট গ্রুপ ফর ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি। ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির পিলার কি? পিলার হচ্ছে ইন্টিগ্রিটির পিলার হচ্ছে গভর্নেন্সের যত পিলার সেগুলো ইন্টিগ্রিটি পিলার। তাহলে গুড গভর্নেন্সের পিলার কি কি? গুড গভর্নেন্সের পিলার জুডিশিয়ারি, লেজিসলেটিভ, সিভিল সোসাইটি, মিডিয়া, প্রাইভেট সেক্টর, অল আর ইনক্লুডেড ইন ইন্টিগ্রিটি পিলার। এই ছিল আমাদের ইন্টিগ্রিটি নিয়ে কথাবার্তা। গত ক্লাসে আমরা এগুলো আলোচনা করছি, এগুলা খুব বেশি রিপিট করা যাবে না, আপনাদেরকে শিক্ষা দিয়ে দিছি, আপনারা এগুলা পড়ে নিবেন। ইন্টিগ্রিটি, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজির কমিটি থাকতে হবে, ইথিক্স কমিটি একটা থাকতে হবে, আর ইন্টিগ্রিটি ফোকাল পয়েন্ট থাকতে হবে প্রতিটা প্রাইভেট অর্গানাইজেশনে, প্রতিটা ইনস্টিটিউশনে, প্রতিটা পাবলিক অর্গানাইজেশনে। দেন কর্পোরেট গভর্নেন্স কোড।
কর্পোরেট গভর্নেন্স কোড আপনারা আগের যেই ক্লাসগুলো সেখানে আপনারা ভালো করে পড়েছেন। আমি এখানে তারপর একটা সামারাইজ কপি এখানে দিয়ে দিছি। তো এখানে বোর্ড সাইজ কতজন হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারা হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কোয়ালিটি কি, এলিজিবল ক্রাইটেরিয়া কি কি থাকবে, অ্যাপয়েন্টমেন্ট এবং টেনর কি হবে, কত বছরের জন্য তারা এসে অ্যাপয়েন্টমেন্ট হবে, তার কোয়ালিফিকেশন কি হবে। কর্পোরেট গভর্নেন্স কোডে বলা আছে চেয়ারপারসন এবং এমডি অর সিও সেপারেট হতে হবে। এমডি এবং সিও রোল কি, ডিরেক্টরস রিপোর্ট নামে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্ট একটা শেয়ার হোল্ডারদের কাছে সাবমিট করতে হয়, শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে সাবমিট করতে হয়। সেই ডিরেক্টরস রিপোর্টে কি কি পয়েন্ট থাকবে সেগুলা কর্পোরেট গভর্নেন্স কোডে বলে দিয়েছেন। কর্পোরেট গভর্নেন্স বলা আছে সিনিয়র ম্যানেজমেন্ট কাকে বলা হয় কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী, এমডি, সিএফও, সিএস, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স। দেন সিনিয়র ম্যানেজমেন্ট কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, সিনিয়র ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি, সিনিয়র ম্যানেজমেন্ট কিভাবে রিমুভ হবে, সেগুলো কর্পোরেট গভর্নেন্স কোডে স্পষ্ট বলে দেওয়া আছে। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরদের বিভিন্ন কমিটি থাকবে। ওই কি কি কমিটি ম্যান্ডেটরি, কি কি কমিটি থাকতে হবে সেগুলো কর্পোরেট গভর্নেন্স কোডে বলা আছে। অডিট কমিটি, এনআরসি, অডিট কমিটির রুলস কি, রেসপন্সিবিলিটি কি, কিভাবে কোরাম হবে, তারপর এনআরসি কিভাবে গঠন হবে, এনআরসি বছরে কয়টা মিটিং করবে, তাদের রুলস কি, রেগুলেশন কি, হ্যাঁ সেই কথাগুলো এখানে বলা আছে। দেন বলা হলো অ্যানুয়াল রিপোর্টে কি থাকবে। কর্পোরেট গভর্নেন্স কোডে বলা আছে যে আপনার এক্সটার্নাল অডিটর হিসাবে, এক্সটার্নাল অডিটর এর আরেকটা চ্যাপ্টার আছে, আমরা সেখানে আলোচনা করব। এখন এক্সটার্নাল অডিটর, স্ট্যাটিউটরি অডিটরদের কাজ কি, তাই সে কি কি কাজ করতে পারবে না, এরকম প্রহিবিশন আছে, সেই কথাগুলা আমরা নেক্সট চ্যাপ্টারও আমরা কথা বলবো। অডিটরের রেস্ট্রিকশন কি কি আছে, অডিটর এজিএম এ প্রেজেন্ট থাকতে হয়। তারপর রিপোর্টিং এবং কমপ্লায়েন্স ইস্যু আছে, অ্যানুয়াল কমপ্লায়েন্স সার্টিফিকেশন দিতে হয়। সেই সার্টিফিকেশনটা কারা দিতে পারবে, সেটাকে অডিটের মতো অনেকটা, সে অডিটকে বলা হয় ম্যানেজমেন্ট অডিট। ম্যানেজমেন্ট অডিটে কারা করতে পারবেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি। দেন অ্যাপয়েন্টমেন্ট অফ সার্টিফিকেট দিতে হবে, ডিরেক্টর স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্ট অনুযায়ী। এই ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের overview. If you have any questions, then I will answer it about your questions. Otherwise, I will start with the new topics, Money Laundering Prevention Act 2012. Okay, have you any questions? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। তরিকুল ইসলাম। জি স্যার। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যে পড়তে যে প্রায় দেখা যায় যে ম্যানেজিং ডাইরেক্টর এন্ড অর চিফ এক্সিকিউটিভ অফিসার, তাহলে স্যার এই হ্যাঁ, পদ দুইটা কি সেম পদ নাকি? এটার এই কোশ্চেনের আনসার আমি আমার ক্লাসে পড়াইছি, আপনি ছিলেন কিনা জানি না। এমডি সিইও এর মধ্যে পার্থক্য কি কেউ কি আছেন বলতে পারবেন? আমি যা বলছি। স্যার এমডি হচ্ছে স্যার যে বোর্ডের একটা অংশ হবে, আর সিইও স্যার বোর্ডের অংশ থাকতে পারবে না, কিন্তু দুইটা পোস্ট একজন ব্যক্তি হোল্ড করতে পারে। ওকে, থ্যাংক ইউ। সিইও বলতে চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্গানাইজেশনের যে অফিসার যারা আছেন তাদের প্রধান সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে, অর্গানাইজেশন যত এমপ্লয়ি আছে সকলের প্রধান। ঠিক আছে, তার কাছে সকলেই রিপোর্ট করবে, চিফ এক্সিকিউটিভ অফিসার, সকল কিছু তার হাতে। দেন হচ্ছে এমডি। এমডি কি? এমডি হচ্ছে ডিরেক্টর, বলতে বোঝাই যাচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। সে বোর্ডের ডিরেক্টর হিসেবে পার্ট থাকবে, পাশাপাশি সে অর্গানাইজেশন ম্যানেজ করবে। হ্যাঁ। তাহলে কি হলো, এমডি এবং সিইও
দুইজন যেহেতু সে বোর্ডে থাকবে, সাথে সাথে ম্যানেজমেন্টেরও কাজ আছে। হ্যাঁ, তাহলে তাকেই যদি সকল অফিসারদের প্রধান বানানো হয় তাহলে বানাইতে পারে। এই জন্যই। আর যদি আলাদা থাকে তাহলে কিন্তু একটু বাংলাদেশের পার্সপেক্টিভে একটু রিপোর্টিং এ ঝামেলা হয় যায়। এই জন্য বাংলাদেশের পার্সপেক্টিভে এমডি এবং সিইও সেম পদ। এমডি এন্ড সিইও একজনই হতে পারে। সে হচ্ছে সকল এমপ্লয়ীদের চিফ অ্যাজ ওয়েল এজ ডিরেক্টর ফ্রম দ্য ম্যানেজমেন্ট সাইড। ম্যানেজমেন্টের পক্ষ থেকে সে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর। ক্লিয়ার? এ হচ্ছে এমডি এন্ড সিইও। কিন্তু এটা আলাদা হতে পারে। অনেক অর্গানাইজেশন তাকে ম্যানেজমেন্টের বোর্ডের পার্ট যদি না নেয়, এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে তাকে যদি নিয়োগ না দেওয়া হয়, তাকে শুধুমাত্র সিইও হিসেবে নিয়োগ দিতে পারে। তাহলে সিইও স্যার স্যালারিড পারসন, সিইও অবশ্যই স্যালারিড পারসন, আর এমডি স্যার হচ্ছে? এমডিও স্যালারিড পারসন, কিন্তু সিইও হচ্ছে সকল এক্সিকিউটিভদের প্রধান। ঠিক আছে? বুঝতে কোনো সমস্যা থাকলে বলেন। জি স্যার, একটু পাজল হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, সিইও হচ্ছে সকল এক্সিকিউটিভ স্যালারিড পারসন, এমডিও স্যালারিড পারসন, সিইও স্যালারিড পারসন। সিইও সকল এক্সিকিউটিভদের প্রধান। এমডি কে যদি সকল এক্সিকিউটিভদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে হি অর সি ইজ এ এমডি এন্ড সিইও। সিইও প্লাস এমডি দুইটাই? এমডি, রাইট। বাট দুইটাই দুজন আবার ব্যক্তি সেপারেট হতে পারে না স্যার? সেপারেটও হতে পারে, সেপারেটও হতে পারে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে একজনই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক কোম্পানিতে আলাদা আছে। ওকে, এনি মোর কোশ্চেন? Thank you, sir. Thank you. ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট টপিক আমরা চলে গেলাম, মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012। আমরা আগামীকাল 6টার সময় একটা ক্লাস নিব। আগামীকাল সন্ধ্যা 6টায় ঠিক আমাদের আছে ক্লাস স্যার। ক্লাস সেকশন থেকে আমাকে বলছে ওই স্লট মনে হয় আপনাদের খালি আছে। যিনি ক্লাস নিতেন উনি থাকবেন না। ঠিক আছে? ওকে স্যার। সবাই নোট রাখেন, আগামীকাল 6টায় মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012। এটা সম্পর্কে জানেন কয়জনে? মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট সম্পর্কে জানেন? ব্যাংকিং সেক্টরে যারা আছেন তারা তো অবশ্যই জানার কথা। কয়জন আছেন এরকম? জি স্যার, মোটামুটি জানি স্যার, মোটামুটি। মোটামুটি, হ্যাঁ। জি ব্যাংকিং স্যার। সেক্টরে আছেন এরকম কয়জন আছেন? জি স্যার, আমি আছি। তার নাম কি? আমার নাম মোহাম্মদ মজনুর রহমান। ওকে। আর কেউ আছেন? জি স্যার, আমি স্যার আছি। আমি আছি স্যার। ওকে, 3জন। আর কেউ নাই না? 3জন মাত্র? ওকে, থ্যাংক ইউ। আমরা যারা জানি তারা তো জানি, যারা জানি না তারা জানতে হবে। মানি লন্ডারিংটা কি? বোঝাই যাচ্ছে মানিটাকে লন্ডার করা। লন্ডার মানে কি? লন্ড্রি থেকে লন্ডারিং। ঠিক আছে? আপনার কাপড় চোপড় ধুইছেন, কেমন উসকুস করে রয়েছে, ওইটাকে কি করতে করে? লন্ড্রিতে অনেক সুন্দর করে আপনার আয়রন করে টরে অনেক সুন্দর করে ফেলে। দিস ইজ কল লন্ডারিং। লন্ড্রি থেকে লন্ডারিং। টাকাটা এরকম, অর্থটা কুসকুস অবস্থায় ছিল, ব্যবহার করতে পারতেছিল না, সেটাকে ব্যবহার উপযোগী করাটাকে বলা হচ্ছে মানি লন্ডারিং। অনুপযোগী অর্থটাকে ব্যবহারের উপযোগী করা বিভিন্ন এতে, তাকেই বা সাধারণ অর্থে যদি আমরা বলি এই অর্থটা, তাহলে আমরা মানি লন্ডারিং বলতে পারি।
কিন্তু সেই মানি লন্ডারিং বাংলাদেশের এটা জায়েজ নাই, এটা করা যাবে না। এই জন্য বলা হচ্ছে প্রিভেনশন। এই জন্য এটা যেন না করতে পারে, এই মানিটাকে লন্ডারিং না করার জন্য অ্যাক্ট তৈরি করা হয়েছে। এই অ্যাক্টকে বলা হচ্ছে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট। তো অনেক আগে থেকে ছিল, 2012 সালে লেটেস্ট যে অ্যাক্ট, সেই অ্যাক্টে এখন চলতেছে। হ্যাঁ, এই জন্য আমরা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012। এরপর এটার কিছু অ্যামেন্ডমেন্ট যা আছে সেই অ্যামেন্ডমেন্ট গুলো যোগ হবে। এখন মানি লন্ডারিং কাকে বলে, এটা আমরা একটু আগে যেটা বলছি আমার মনে হয় অনেকেই ক্লিয়ার। মানি লন্ডারিং মিনস এনি প্রসেস, এটা একটা প্রসেস করে অর অ্যাক্টিভিটি। প্রসেসকে আমরা অ্যাক্টিভিটিও বলতে পারি, অনেকগুলো কাজ করতে হয়। কানেক্টেড উইথ দ্য প্রসিডস অফ ক্রাইম included is concealment, possession, acquisition, use, or transfer with the intent to disguise the illicit origin of such proceeds. প্রসেস মানে কি, কোনো একটা ক্রাইম থেকে কোনো টাকা আসে, কোনো একটা একটা উৎস থেকে কোনো কিছু যা আসে, সেটাকে একটা প্রসেস করার নামকে মানি লন্ডারিং বলে। সেই প্রসেসটা কি হতে পারে? সে প্রসেসটা হতে পারে এটা গোপন করে রাখা, কনসিলমেন্ট ইজ কনসিলমেন্ট, তার হাতে আত্মগোপনে রাখা, পজিশনে রাখা, একুজিশন অন্যর কাছ থেকে নেওয়া, সেটা ব্যবহার করা, এবং সেই অ্যামাউন্টটা একজনের কাছ থেকে আরেকজনের ট্রান্সফার করা। উদ্দেশ্যটা কি? ইন্টেন্ট টু ডিসগুইজ দ্য ইলিসিট অরিজিন, এটা কোথায় থেকে, এটা এই টাকাটা উৎপন্ন থেকে, সেই জিনিসটাকে আপনার লুকায় রাখা। এটা উৎসটাকে লুকিয়ে রাখার উদ্দেশ্য নিয়ে যদি টাকাটা লুকায় রাখা হয়, টাকাটা একজনের কাছে স্থানান্তর করা হয়, একজনের কাছে একজনের গ্রহণ করা হয়, একজনের কাছে একজনের ট্রান্সফার করা হয়, অথবা নিজে কোনো কাজে ব্যবহার করা হয়, এই রকম যে ক্রাইম রিলেটেড কাজ, তখনই তাকে বলা হবে মানি লন্ডারিং। অথবা এই শুধু এই নিজে ব্যবহার করলেন, নিজে এটাকে গোপন করে রাখলেন, সেরকম না। কেউ যদি এটাকে সহায়তা করে, ওর অ্যাসিস্টিং এনি পারসন ইনভলভ ইন দ্য কমিশন অফ সাচ অ্যাক্টিভিটি, এইরকম কাজের সাথে জড়িত কাউকে যদি এই কোনো সহায়তা করে থাকে, তখনই তাকে বলা হবে মানি লন্ডারিং। তাহলে মানি লন্ডারিংটা কি? নিজে করা অথবা যিনি করেন তাকে সহায়তা করা। নিজে কি করা? এই যে ক্রাইমের মাধ্যমে উৎপন্ন একটা টাকা, সেটার যে অরিজিন, সে অরিজিনটা গোপন করার উদ্দেশ্য নিয়ে যদি সেটা অন্য এক জায়গায় গোপন করে রাখে, অথবা পজিশনে তার নিজের কাছে অবস্থান করে, অথবা অন্যর কাছ থেকে সে গ্রহণ করে, এটা সে নিজে কোনো কিছুতে ব্যবহার করে, অথবা একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করে, এই সবগুলা প্রসেসকে বলা হবে মানি লন্ডারিং। এখন মানি লন্ডারিং এর যে আইন, সে আইন অনুযায়ী বলা হচ্ছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সরাসরি অথবা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে, এঙ্গেজিং ইন এনি ট্রানজাকশন অর ডিলিং উইথ প্রপার্টি অর মানি দ্যাট ইজ ডিরাইভ ফ্রম ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এর মধ্য থেকে উৎপন্ন হয়েছে, সেটাকে বলা হবে মানি লন্ডারিং। Concealing or disguising the nature, source, location, disposition, movement, or ownership of such property or money. Acquiring, possessing, or using property or money known to be process of crime. Assisting any person involved in the commission of a crime in order to evade detection or legal consequence. তাহলে আমরা মানি লন্ডারিং কি আমরা জানলাম। তাহলে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট কেন আসছে? তাহলে এই উপরের গুলো আমরা আলোচনা করলাম, মানি লন্ডারিংটা কি। এখন মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012টা কেন আসলো? ওয়াজ ইনঅ্যাক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু প্রিভেন্ট অ্যান্ড কমব্যাট মানি লন্ডারিং অ্যান্ড রিলেটেড ফাইন্যান্সিয়াল ক্রাইম। এই ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং এর সম্পর্কিত যে ঘটনাগুলো ঘটে, সেগুলোকে প্রিভেন্ট করার জন্য গভর্নমেন্ট মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট চালু করেছে। The Act establishing a legal framework to identify, investigate, and prosecute offences involving money laundering. মানি লন্ডারিং এই একটা মানে
এস্টাবলিশ করেছেন, লিগেল একটা ফ্রেমওয়ার্ক তার করাইছেন, যা মাধ্যমে আইডেন্টিফাই, ইনভেস্টিগেট এন্ড প্রসিকিউট অফেন্সেস ইনভলভ মানি লন্ডারিং। মানি লন্ডারিং রিলেটেড যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলা কে যেন আইডেন্টিফাই করতে পারে, সেগুলো ইনভেস্টিগেট করতে পারে এবং প্রসিকিউট, এই যে অপরাধগুলো সেগুলো যেন প্রসিকিউট করতে পারে। এখন আপনারা বলেন মানি লন্ডারিং কি বুঝতে পারছেন কিনা? মানি লন্ডারিং অ্যাক্ট কি, মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট কি, আর মানি লন্ডারিং কি? স্যার হ্যাঁ, স্যার আমরা জানি স্যার যদি মানে এটা বিদেশের ক্ষেত্রে মানে বৈদেশিক ট্রানজাকশনের ক্ষেত্রে খুব হয়ে থাকে না বৈদেশিক মানি ট্রানজাকশন লন্ডারিং। হয়ে থাকে না, এটা দেশেও হয়ে থাকে। আমাদের দেশেও কিভাবে স্যার এটা হতে পারে? সব জায়গায় হতে পারে। আহ, আমাদের লোকালি বিদেশে কিভাবে যেটা, হতে পারে স্যার বিদেশে এটা? যেটা এটা আরেক জিনিস। এটা মানি লন্ডারিং, ট্রেড ফাইন্যান্সিং, মানি লন্ডারিং উইথ ট্রেড ফাইন্যান্সিং, এটা ট্রেড ফাইন্যান্সিং এর মাধ্যমে সেটা একটা হয়। ঠিক আছে, ওটা আরেক জিনিস। ওইটা এটার সাথেই মানি লন্ডারিং, ওইটাও মানি লন্ডারিং, ওইটাও মানি লন্ডারিং রিলেটেড অপরাধী। এই মানি লন্ডারিং আন্ডারে ওইটা আছে, কিন্তু আসসালামু এটা আলাইকুম স্যার। দেশও হইতে পারে। হ্যাঁ, আমরা পরে আসতেছি এগুলা। এখন মানি লন্ডারিংটা কি বুঝছি কিনা, হ্যাঁ বলেন। জি স্যার, বুঝতে আসসালামু পারছি। আলাইকুম স্যার। হ্যাঁ, আমরা এখানে মূলত হচ্ছে একটা ইলিসিট মানে ইলিগাল ওয়েতে উপার্জিত অর্থকে মানে হাইড করার জন্য, তার অর্থের উৎসকে গোপন করার জন্য বা গোপন করে তাকে বৈধ করার যে প্রক্রিয়া, হ্যাঁ, সেটাকেই মূলত আমরা মানি লন্ডারিং বলছি। এই প্রিডিকেট অফেন্স নামে একটা কথা আছে। আহ, আহ, বেশ কিছু অপরাধের কথা বলা আছে। হ্যাঁ, আহ, চুরি, ছিনতাই, রাহাজানি, যৌতুক, খুন, এই অনেকগুলো অপরাধ জাতীয় আছে। সাথে হ্যাঁ, অপরাধ, অনেকগুলো অপরাধ, এমন কোনো অপরাধ অপরাধ নাই। প্রিডিকেট। সর্বশেষ লাস্টে একটা আছে আদার্স, আদার্সের ভিতরে আপনি যেগুলা পড়ে নাই বাকি সব এটাতে ফালাইতে পারবে গভর্নমেন্ট, অসুবিধা নেই। এইগুলো স্যার এখন আমরা এখানে যে অবৈধ উপায়ে উপার্জিত অর্থটা, হ্যাঁ, সেটাকে আমরা বিভিন্ন ওয়েতে আমরা ইয়ে করি মানি লন্ডারিং, যেটা হচ্ছে প্লেসমেন্ট, ইন্টিগ্রিটি, লেয়ারিং, লেয়ারিং, প্লেসমেন্ট, প্লেসমেন্টের পরে লেয়ারিং, আছে লেয়ারিং, ইন্টিগ্রিটি, তারপরে ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশন। এখন স্যার এটা কি এমন হতে পারে স্যার, বৈধ উপায়ে উপার্জিত অর্থ যদি ইল্লিগাল ওয়েতে ব্যবহার হয়, হ্যাঁ, হ্যাঁ, এটা এটা এখন কি মানি লন্ডারিং এর ভিতরে পড়ে স্যার? ওইটা, এটা নতুন আইনে এটাও মানি লন্ডারিং। লিগেল, লিগেল যে ওয়েতে উপার্জিত অর্থ যদি ইলিগেল উপায়ে কোনো কাজে ব্যবহৃত হয় তখনই এটা মানি লন্ডারিং হয়ে যায়। এটা এখন মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং অ্যাক্ট, নতুন একটা আসছে মানি লন্ডারিং এর পরে। জি জি। ঠিক আছে, মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং, আপনার হুম। বৈধ উপায়ে উপার্জিত অর্থ অবৈধ কাজে যদি ব্যবহৃত হয় তাহলে মানি লন্ডারিং। জি স্যার, এটা এটা একটু জানতে হ্যাঁ, চাচ্ছিলাম। ঠিক আছে, সংজ্ঞাটা চেঞ্জ, ঠিক আছে, সংজ্ঞা ক্লিয়ার স্যার। সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে ওই আইনে। বৈধ অথবা অবৈধ উপায়ে অর্জিত, অর্জিত অর্থ যদি অবৈধ পন্থায় বা অবৈধ কাজে ব্যবহৃত হয় অথবা ব্যবহারে সহায়তা করে থাকে তাকে বলা হবে মানি লন্ডারিং। কিন্তু জি আমরা স্যার, মানি থ্যাংক লন্ডারিং ইউ। প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী হচ্ছে এখানে শুধুমাত্র অবৈধ উৎসটাকে গোপন করা, ট্রান্সফার করা, একজনের কাছ থেকে একজন গ্রহণ করা, নিজের কাছে রাখা, সেটাকে মানি লন্ডারিং বলা হয়। এবং সংশ্লিষ্ট কাজে সহায়তাকারীও মানি লন্ডারিং এর সহায়তাকারী, আওতায় পড়বে। রাইট রাইট, অ্যাসিস্টিং, এই যে এখানে সংজ্ঞাতে সব জায়গায় বলা আছে অ্যাসিস্টিং, যিনি অ্যাসিস্ট্যান্ট। সহায়তা করে সেও মানি লন্ডারিং এর আওতায় পড়ে যাবে। জি স্যার, আমরা তো খুব রিস্ক লেভেলে থাকি স্যার। ব্যাংকারও তো পানিশমেন্টের আওতায় আসবে স্যার। মানি লন্ডারিং এর আন্ডারে সবাই পড়ে, অসুবিধা নেই, শুধু ব্যাংকার না। ব্যাংকার তো হচ্ছে সে সহায়তাকারী হিসাবে সবসময় পাবে, যে কেউ মানি লন্ডারিং সেটাই। করলো সেটা সহায়তাকারী ব্যাংকার, সুতরাং সে তো পড়বেই। হুম। ওকে, স্যার ওই যে বড় বড় ব্যক্তিদের ক্ষেত্রে বলে মানি লন্ডারিং হয়েছে, এ হয়েছে, সে হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, এগুলো। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো সেটা বিদেশে টাকা নিয়ে যাচ্ছে না জানাইয়া, গোপন করে। কনসিলমেন্ট, ওই যে এখানে যেটা বললো প্রথমটাই কনসিলমেন্ট, গোপন করা, তার অর্থ গোপন করে রাখা মানি লন্ডারিং। বিদেশে তার তো 5টা ফ্ল্যাট বাড়ি আছে, সেটা তো সে বলে নাই। তার যে রিটার্ন আছে, সে ইনকাম ট্যাক্স রিটার্ন, সেখানে বলে নাই, সুতরাং সে কনসিলমেন্ট করছে। এই জন্য ট্যাক্সের সাথে, এনবিআর এর সাথে মানি লন্ডারিং খুব ওতপ্রোত জড়িত আছে। তারপর এই এনবিআর এর মাধ্যমে যদি এনবিআর এর এতে যদি মানি লন্ডারিং হয়, পরে এটাকে আবার দুদকে চলে যায়, তখন দুর্নীতি দমন কমিশন এটা একটা দুর্নীতি করছে, সুতরাং ওখানে আবার বিচার হয়। বিচার কিন্তু কয়েক জায়গায়, বাংলাদেশ ব্যাংকে বিআইবিতে আছে,
পরে দুদকে চলে যা, এনবিআর আছে, 3 জায়গায় কিন্তু একটা মানি লন্ডারিং করে 3 জায়গায় এটা বিচার করতে পারবে, যার যার আইন, ওই আইনে এক আইন দিয়ে সব জায়গায় চলে, অসুবিধা নেই। কিন্তু স্যার আইনের স্যার ইমপ্লিমেন্টেশন খুবই কম স্যার। এই রিসেন্ট সেটা যে ঘটনাগুলো ঘটে গেল স্যার, যে এই যে বিদেশে সে- অনেক টাকা পাচার হয়ে সেটা গেল স্যার। দলীয় দলীয় ক্ষেত্রে থাকে না আর কি তখন আর, ঠিক আছে। যাকে বসাচ্ছেন সে যদি সৎ না হয়, সে যদি সঠিকভাবে কাজ না করতে পারে, তাহলে তো হবেই, কিছু করার নাই। কিন্তু স্যার এখন দোষটা তো এসে পড়ছে ব্যাংকের ঘাড়ে। সে তো কিন্তু পড়বেই, দোষটা তো, কিন্তু সে তো ব্যাংক তো পড়বেই। শুধু শিডিউল ব্যাংক তো স্যার এগুলো তো করতে পারে না। এখানে তো রেগুলেটরি বডি যারা ছিল তারা কারণ না বিভিন্ন কেউ না কেউ ঘাড়ে তো ফালাইতে হবে দোষটা, তাই না? এখন কি করে, কয় না পানি নিচের দিকে গড়ায়। এখন যেদিকে যারা দিয়ে পারে এরা পারে, এখন শিডিউল ব্যাংকের যারা, কমার্শিয়াল ব্যাংকের যারা নিরীহ অফিসার, তাদের উপর দোষটা দিলে সহজ হয়। হ্যাঁ, আপনার যারা রেগুলেটর বডি, তারা খুব আরামে থাকে, তারাই সকল কিছুর মূল, কিন্তু তারা বাংলাদেশের যা করছে ব্যাংকিং সেক্টরের, এর 90% দোষ হচ্ছে রেগুলেটরের। রেগুলেটর যদি শক্ত হইতো, এমন কোনো বাপের বেটা নাই এই কাজগুলা করতো। রেগুলেটর শক্ত হলে একদিনের ভিতরে বোর্ড অফ ডিরেক্টর ভেঙে দিতে পারে। এখন ওনারা আগে কি করছিল, তাদের কি এই আইন ছিল না তখন? তখনও ছিল, কিন্তু তখন তো করে নাই। তখন মেন তো স্যার হচ্ছে আমরা দেখছি, রেগুলেটর তখন ঠিক স্যার আমরা থাকলে, দেখছি বোর্ড অফ ডিরেক্টর অটোমেটিকলি ঠিক থাকবে। আর যে কোনো অর্গানাইজেশন বোর্ড অফ ডিরেক্টর করতেছি, আমরা সেক্টরাল প্র্যাকটিস করতেছি, সব ওকে থাকবে। বোর্ড অফ ডিরেক্টর যদি ঠিক না থাকে, কোনো কিছু ঠিক থাকবে না। এখন বোর্ড অফ ডিরেক্টরকে কন্ট্রোল করার দায়িত্ব একমাত্র রেগুলেটরের, যে কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ পারবে না। এখন এমডি কে বলা হচ্ছে যে আপনি কেন তখন এটা বিক্রি করতে পারতেন। এমডির কি সেই ক্ষমতা আছে? এমডি তো সে চিন্তা করে তার জবটা তার সিকিউর, সে তার যে এক্সপেন্ডিচার করে রাখছে, সে এক্সপেন্ডিচার করে কিভাবে সামলাবে। এখানে কি দোষ নাই তা না, তারও কিছু দোষ আছে, সেও লোভ ছিল। লোভের কারণে চিন্তা করছে যে না, আমি থাক, দরকার কি এটা নিয়ে কথা বলে, কোনো রকমের চাকরি শেষ করে দিই, বয়সটা শেষ করে দিই এই। তো যাই হোক, ওইদিকে যদি আমরা যাই, তাহলে আমরা কোর্স শেষ করতে পারবো না, ওইদিকে যাবো না। ওকে, তাহলে মানি লন্ডারিং কি আমরা বুঝতে পারছি কিনা সবাই? অ্যাটলিস্ট বুঝতে হবে মানি লন্ডারিংটা কি। জি স্যার, বুঝতে পারছি। স্যার ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যে টাকাটা আমি বৈধভাবে উপার্জন করলাম, বাট হচ্ছে টাকাটা আমি দেখাইলাম না সরকারকে, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, এটাও কি স্যার মানি লন্ডারিং এর মধ্যে পড়বে মানি স্যার? লন্ডারিং হয়ে যাবে, হ্যাঁ। সেই টাকাটা যখন আপনি ব্যবহার করতে যাবেন, তখনই সমস্যা হয়ে যাবে। আপনি ব্যবহার করবেন কিভাবে, জি স্যার। সমস্যাটা কিন্তু ওই জায়গায়। আপনার উৎসটা বৈধ, কিন্তু বৈধ, আপনি বাট তার হচ্ছে আমি, না না দেখার কারণে এটা কনসিলমেন্ট করে ফেললেন। এই জি স্যার। কনসিলমেন্টের অনেকগুলা কনসিকুয়েন্স থাকে, বুঝছেন? এখন আপনি এই টাকাটা তো আপনি ট্যাক্স রিটার্নে যদি না দেখান, তখন গিয়ে কি হলো, এই টাকাটা আপনি কোথায় ব্যবহার করবেন? আপনি ইয়ে করে নিলেন, একটা গাড়ি কিনবেন, গাড়ি তো কিনে ওখানে দেখাইতে পারতেছেন না আপনি যে এই টাকাটা আপনার এখান থেকে আসছে। তখন ওই টাকাগুলা কি হয়, যেই টাকাগুলা আপনার রিটার্নে দেখানো হয় না, থাকে না, সেই টাকাগুলা আপনার অবৈধ পন্থায় অবৈধ জায়গায় ব্যবহৃত হয়। সে কি কিন্তু করবে, স্যার সে আমাদের দেশে তো স্যার যেগুলো হ্যাঁ, কোম্পানি লিস্টেড না, বড় বড় কোম্পানি আছে, যেগুলো তো স্যার কর, ভ্যাট কর ফাঁকি দিয়ে ওই টাকাগুলো আবার তাদের ইয়েতে ইনভেস্ট করতেছে। তো সেক্ষেত্রে করতেছে, তো করার আমাদের, সুযোগ আছে, বেটিয়া করতেছে, জি স্যার, ইন্ডিভিজুয়ালি করতেছে। রেগুলেটরি ফেল করতেছে জানেন স্যার। কিভাবে সুযোগ আছে? যেমন মনে করেন যে এখন আমরা জমি কিনবো, ঠিক আছে, জমির মূল্য দেখাচ্ছে হচ্ছে আপনার 5 লাখ টাকা, জমি কিনছি 50 লাখ টাকা দিয়ে, যে বাকি 45 জি লাখ স্যার, টাকা তো আপনি আপনার এই না দেখানো টাকাটা আমি এখানে ব্যবহার করতে পারতেছি। রাইট স্যার, এই রাইট স্যার, এইভাবেই এই করতেছে স্যার। সুযোগ আছে বিধায় দেখাইতেছে। এই জন্য কিন্তু বর্তমান যে এনবিআর চেয়ারম্যান, উনি দায়িত্ব নেওয়ার পরে ওনার অনেকগুলা মানে খুব শক্ত কিছু স্টেপ উনি নিচ্ছেন, যেটা সকলের গায়ে একদম আগুন লেগে গেছে গা। ঠিক আছে, জি এটা স্যার, কিন্তু আন্দোলনও করতেছে স্যার। শুধু আন্দোলন এই জন্যই না, আন্দোলন কারণ এটা যেটা বাংলাদেশের ইতিহাসে ছিল না, উনি এইসব নিয়ে চিন্তা করতেছে। তো
তো সুতরাং স্বাভাবিকতভাবে মানুষ যখন আহ, আহ, সঠিক ট্র্যাক মানে একটা ট্র্যাকে আছে, ট্র্যাক থেকে যখন চেঞ্জ করতে চায় সবাই এনে বিদ্রোহ করে। এই জন্য ওনার বিদ্রোহটা বেশি রাইট স্যার। বেড়ে গেছে। উনি আইসা উনি এটা করতেছে, উনি বলতেছে যে জমি রেজিস্ট্রি করার জন্য যে এই জিনিসটা উনি আরো আগেও আমাদের সাথে অনেকবার এটা নিয়ে শেয়ার করতেন, যে বাংলাদেশে এমন একটা পন্থা যে পন্থাতে সবাইকে মিথ্যাবাদী বানাচ্ছে, সবাইকে আপনার চোর বানাচ্ছে। রাষ্ট্রপতি থেকে শুরু করে এমন কোনো নাই বাংলাদেশে, এমন কোনো নাগরিক যে আপনার জমি যখন রেজিস্ট্রি করতেছে সে তখন মূল্য কম দেখাচ্ছে না। তো উনি এই পদক্ষেপটা উনি নেওয়ার চেষ্টা করতেছেন, যে মূল্য যেই অনুযায়ী যত টাকা অত টাকাই মূল্য দেখাবে, প্রয়োজনে রেটটা কম কম হবে, ট্যাক্স কমাই দিব, তাইলে তো অটোমেটিক্যালি সবাই এটা সঠিকভাবে টাকাটা দেখানো সুযোগ হবে। তখন সে রিটার্নও সঠিকভাবে দেখাইতে বাধ্য হবে। ওইদিকে যদি ঠিক করে দেই সে তো বাধ্য হয়ে সে রিটার্নে ট্যাক্স দিতে হবে, দিয়ে এখানে চলে আসবে। ওনার কিন্তু অনেকগুলা মানে কনসিকুয়েন্স চিন্তা ভাবনা, অনেক ভালো চিন্তা ভাবনা আছে। এখন কতটুকু বাংলাদেশের প্রেক্ষাপটে উনি এস্টাবলিশ করতে পারবেন এটা হলো কথা। স্যার ভ্যাট ট্যাক্সটা নিয়ে স্যার কাজ করলে আমি তো ওই সেক্টরটাই দেখি স্যার। আমাদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার ভ্যাট ট্যাক্সটা একটু কমাইলে সঠিকভাবে আর কি রিটার্ন গুলো জমা হ্যাঁ, দিতে হবে। আপনি যেটা বলছেন ওইটাই, যে আপনি পেট ট্যাক্স যে সঠিক দিবেন, কোম্পানি যে জি সঠিক স্যার। দিবে, কোম্পানি তো তার বিনিময়ে কোনো ইয়ে পাচ্ছে না, যে বেশি দিচ্ছে তারে আরো বেশি হয়রানি করতেছে, তাকে আরো জি স্যার। মামলা জি আরো স্যার। বেশি দিচ্ছে। এনবিআর অফিসে গেলে আগে এনবিআর এর অফিসের টাকা যে যে পিয়ন তার থেকে শুরু করে টাকা দেওয়া শুরু করেন, আপনি ওই কমিশনার পর্যন্ত যান। জি স্যার। তো জি সে স্যার, কি রাইট করবে? স্যার। সে তো বা দিবেই। এই জন্যই তো মানে মানে এনবিআর কিন্তু বাংলাদেশের খুব টপ মানে লিস্টেড হচ্ছে করাপ্টেড একটা জায়গা, সবাই জানে, কিন্তু কেউ রাইট তাদের স্যার। বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে না। তো গভর্নমেন্ট যদিও কোনো না কোনো আন্দোলন উপলক্ষে, যদি যেহেতু গভর্নমেন্ট জানতে পারছে, এখন যদি গভর্নমেন্ট কিছু করে, আর না করলে তো নাই, এই যে যে লাভ সেই কতই হবে, আর কিছু করার নাই। এই সেক্টরটা ঠিক হলে মানে বাংলাদেশের 80% ঠিক হয়ে যাবে। পুলিশ তো এমনি ঠিক হয়ে যাবে এগুলা ঠিক হইলে। ওকে, থ্যাংক ইউ। আমরা ওদিকে যাব না, ওই দেশের মানে সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলে আমরা ওখান পর্যন্ত যাইতে পারবো না, শেষও করতে পারবো না, শুধু শুধু আমাদের সময়টা নষ্ট হবে। ওকে, নেক্সট হচ্ছে, এখন আমরা একটু প্রিভেনশন, আমাদের যে কাজটা ছিল এই চ্যাপ্টারের, এই চ্যাপ্টারের কাজটাই হচ্ছে আমরা একটু সামারি গুলো একটু জানাবো, এই আর কিছু না। আপনারা এই অ্যাক্টগুলো দেখবেন, দেখে ওই অনুযায়ী আপনারা পড়াশোনা করবেন। এখন এই অ্যাক্টে বলা আছে অন্য কোনো অ্যাক্টে যা আইনে যাই থাকুক না কেন, এই অ্যাক্টে এটার এইগুলাই কি হবে, প্রাধান্য পাবে। অফেন্স অফ মানি লন্ডারিং অ্যান্ড পানিশমেন্ট। মানি লন্ডারিং ইজ এ ক্রিমিনাল অফেন্স। এটা পানিশমেন্ট কি? পানিশমেন্ট হচ্ছে মিনিমাম 4 ইয়ার্স হচ্ছে ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম 12 ইয়ার। ফাইন কত? ফাইন টুয়াইস দ্য ভ্যালু অফ দ্য লন্ডার প্রপার্টি অর মিনিমাম 10 মিলিয়ন টাকা, উইচ এভার ইজ গ্রেটার। আপনি যে পরিমাণ লন্ডারিং করছেন অর্থ, সে অর্থের দ্বিগুণ অথবা মিনিমাম 10 মিলিয়ন মানে 1 কোটি, উইচ এভার ইজ গ্রেটার। এটা সর্বোচ্চ এগুলো হচ্ছে সর্বোচ্চ পানিশমেন্ট। আর এর নিচে অনেক আছে পানিশমেন্ট, অনেকগুলা ধাপ আছে। হ্যাঁ, 5,000 থেকে শুরু করে এইভাবে আছে, সেগুলোতে আমরা ইন ডিটেল যাইতে পারতেছি না। মানি লন্ডারিং অ্যাক্ট অনেক বড়। এই যে পানিশমেন্ট ফর ভাইলেটিং ফ্রিজিং অর অ্যাটাচমেন্ট অর্ডার, যে ফ্রিজিং অথবা অ্যাটাচমেন্ট যে অর্ডার আছে ব্যাংকারদের ক্ষেত্রে, এগুলো খুবই প্রযোজ্য। তার ক্ষেত্রে কত কি পরিমাণ পানিশমেন্ট হবে? Violators may face up to 3 years imprisonment and or fines equal to the value of the frozen or attached property. এরকম পানিশমেন্টের অনেকগুলো পানিশমেন্ট আছে। পানিশমেন্ট হচ্ছে ডাইভালজিং ইনফরমেশন, if an it is an offense to maliciously disclose investigation related information. Any authorized person must not misuse or divulge information gained during or after the employment except for X purpose. কেউ যদি মানে আপনি যেমন পুলিশ তদন্ত করতে গেছে, পুলিশ সেখানে যে তথ্য পাইলো মানি লন্ডারিং রিলেটেড, সে যেই কাজের জন্য সে তথ্যটা নিল সেই কাজে কিন্তু সে ব্যবহার করছে, সে পার্সোনাল কোথাও অথবা সে জব থেকে চলে গেছে, সে কিন্তু এটা ইউজ করতে পারবে না, যদি করে তাহলে তার শাস্তি আছে। এরকম অনেকগুলো পানিশমেন্টের কথা বলা আছে। পানিশমেন্ট ফর অবস্ট্রাকশন, নন কোঅপারেশন অর ফেলোর টু সাবমিট ইনফরমেশন। ইনফরমেশন সাবমিট করতে যদি সে ফেলোর হয়, তাহলে 1 বছরের যে পানিশমেন্ট, ফাইন হচ্ছে আপ টু 25,000 টাকা। পানিশমেন্ট ফর প্রোভাইডিং ফলস ইনফরমেশন, ফলস ইনফরমেশন পানিশমেন্ট হবে।
ইনভেস্টিগেশন আর ট্রায়াল যেগুলো সেখানেও পানিশমেন্ট আছে। এরকম অনেকগুলা এই মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে এইগুলা ইনভেস্টিগেশন এন্ট্রি করেছেন কমিশন করবে। আমরা আদালত একটু করে আমরা বিরতি নিচ্ছি, একটু পরে এক মিনিট। ওকে, আসসালামু আলাইকুম। এখানে বলা আছে ইনভেস্টিগেশন আর ট্রায়াল রিলেটেড, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা ওকে। মানি লন্ডারিং অফেন্সেস আর শিডিউল অফেন্সেস আন্ডার দ্য এন্টি কারাপশন কমিশন অ্যাক্ট 2004। এখন এই ইনভেস্টিগেশনে কন্ট্যাক্ট কারা করবে? মানি লন্ডারিং কোনো কিছু হলে সেটা এন্টি কারাপশন কমিশন এটা ইনভেস্টিগেট করতে পারে, অথবা কোনো অথরাইজ পারসন কেউ দিতে পারে, অথবা এটা স্পেশাল জাজ অ্যাপয়েন্টেড করতে পারে আন্ডার দ্য ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958। Anti-Corruption Commission and authorized agencies may exercise powers under other laws alongside with this act for investigation. দেখছেন, একটাতে যখন আটকে যাবে তখন অন্যান্য আইন যত আইন আছে সব আইনে এটাতে এক্সারসাইজ করতে পারে। Special judge jurisdiction. The special judge can impose punishment specified by the act and issue orders for investigation, freezing, attachment, and confiscation. Further investigation orders must specify a time limit not exceeding 6 months for submission of report. এগুলো আপনারা পড়বেন, আপনারা পড়লে বুঝতে পারবেন। Approval of the Anti-Corruption Commission required. No court can take cognizance of offences under this act without SEC approval. Investigation officers must get SEC approval before submitting reports to court. কোর্টে যদি সাবমিট করতে হয় কোনো রিপোর্ট, তাহলেও অ্যান্টি কারাপশন কমিশন এর অ্যাপ্রুভাল লাগবে। এখানে বেল মানে হচ্ছে জামিন। বেল মে বি গ্রান্টেড if the complainant has the opportunity to be heard. Accused is woman, child, or disabled, and bail would not hinder justice. যদি তাকে জামিন দেওয়া হয়, বিচারে যদি কোনো বাধা না হয়, তাহলে বিশেষ করে উমেন, চিলড্রেন অথবা ডিজেবল পারসন, হ্যাঁ, তারা জামিন পাবে। প্লাস হচ্ছে জেনে ভালো লোক কিন্তু সে, তাকে যে জামিন দেওয়া হয় তার বিচারে কোনো বাধাগ্রস্ত হবে না, সেক্ষেত্রে তাকে জামিন দিতে হবে। মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তার যে সম্পদ আছে সে সম্পদ ফ্রিজ করতে পারে অথবা অ্যাটাচ করে রাখতে পারে। কোর্টস মে ফ্রিজ অর অ্যাটাচ প্রপার্টি
involved in money laundering or related offenses inside or outside the country upon written application by SEC or authorized person. আমরা তো বিভিন্ন সময় পত্রিকায় দেখতেছি, তাই না? ফ্রিজ করছেন তার সম্পদ গতকালকে একটা রিপোর্টে দেখলাম যে আসলামের আপনার হচ্ছে কত 1,000 কোটি টাকা 10,000 কোটি টাকার সম্পদ তার ইয়ে করা হয়েছে, ফ্রিজ করা হয়। 10,000 কোটি টাকার লোনের এগেনস্টে যে সম্পদ ছিল, যে বাড়ি ছিল, সে বাড়িটা ফ্রিজ করা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে। Application must include detailed property description, grounds and evidence for attachment, risks of property transfer before disposal. Court may notify the public by official gazette or national newspaper. কোর্ট যখন তার এই পাবলিক যখন এই ইনফরমেশনটা সে অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে অথবা জাতীয় পত্রিকার মাধ্যমে সেটা জানাবে যে ফ্রিজ করছে। অর্ডার শুড ইনক্লুড পার্সোনাল ডিটেলস অফ অ্যাকাউন্টস where possible. Property under the freezing, এগুলো হচ্ছে ফ্রিজ বা অর্ডার সম্পর্কিত রিলেটেড প্রভিশন। রিটার্ন অফ ফ্রোজেন অর অ্যাটাচ প্রপার্টি, অ্যাটাচ প্রপার্টি যখন আবার রিটার্ন করা হয়, পার্সনস এর এন্টিটি আদার দেন দ্য অ্যাকাউন্টস উইথ অ্যান interest in frozen or attached property can apply for its return within 30 days of the notice publication. The applicant must prove no involvement in money laundering or predicate offenses. They are not nominee of the accused. The accused has no ownership rights. The applicant has legitimate ownership. এটা বলা হচ্ছে যদি কারো প্রপার্টি মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী ফ্রিজ করা হয় অথবা অ্যাটাচ করা হয়, সে যদি ওই মানি লন্ডারিং এর সাথে সে জড়িত না, সেটা যদি সে প্রুভ করতে পারে, তাহলে সে তার এই ফ্রিজ এবং অ্যাটাচ প্রপার্টি সে আবার ফেরত পাওয়ার জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারে। সেটার ক্ষেত্রে আইন বলা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যানেজার ও কেয়ারটেকার, এই যে মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী যখন তার সম্পদ অ্যাটাচ করা হয়, তখন সেগুলো দেখাশোনার জন্য সে একজন ম্যানেজার অথবা কেয়ারটেকার নিয়োগ দিতে পারে কোর্ট। Courts can appoint law enforcement or other agents to manage frozen, attached or the confiscated property under the terms they specify. General appeal provision, powers and responsibility. Bangladesh Bank এর কি পাওয়ার আছে? Bangladesh Bank analyzes cash and suspicious transactions, requests and collects information from reporting organizations, can order suspension or freezing of transactions for up to 30 days, extendable by 6 months. Issues directions to prevent money laundering, monitors compliance and performs inspection, conduct training and awareness. বাংলাদেশে যেটা করে থাকে সিভিল ব্যাংকগুলোকে, এইটা হচ্ছে মেইন ফেলোর টু রিপোর্টিং অর্গানাইজেশন টু কমপ্লাই অর প্রোভাইড ইনফরমেশন ক্যান রেজাল্ট ইন ফাইন আপ টু 5 লাখ টাকা or suspension or license cancellation. বাংলাদেশ ব্যাংক শিডিউল ব্যাংকগুলোকে যদি তার যে রিপোর্ট, সেই রিপোর্ট রিপোর্টিং অর্গানাইজেশন সে যদি রিপোর্ট সঠিকভাবে প্রোভাইড না করে, তাহলে তারকে ফাইন করতে পারে, অথবা তাকে তার যে সাসপেনশন করে রাখতে পারে, অথবা লাইসেন্স ক্যান্সেলও করে দিতে পারে। বাংলাদেশ ব্যাংক ক্যান রিকভার আনপেড ফাইন্স বাই সিজিং ফান্ডস ফ্রম অ্যাকাউন্ট। Responsible persons in reporting organization can also be fined and subject to administrative action. এখন বাংলাদেশ ব্যাংকের এই মানি লন্ডারিং প্রিভেনশনের জন্য বিএফআইইউ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নামে একটা আলাদা ইউনিট এস্টাবলিশ করেছেন। এটা আগে ছিল ইউনিট, বর্তমানে এটা একটা ডিভিশনে করে ফেলছেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিভিশন করে ফেলছে এখন। BFIO is formed within Bangladesh Bank to carry out its duties under the Section 23. All government, semi-government, autonomous and other relevant bodies must share necessary information with BFIO. BFIO can share money laundering and terrorist financing data with local and foreign law enforcement or financial intelligence unit. Bangladesh Financial Intelligence Unit may also share or request information from foreign counterparts even without a formal agreement. মানে বাংলাদেশ ব্যাংক পিএফআই এর মাধ্যমে বিদেশে যদি সে সম্পদ পাচার করে থাকে, এই বিদেশের যে ফরেন কাউন্টার পার্ট আছে তার সাথেও ফর্মাল এগ্রিমেন্টের মাধ্যমে সেখান থেকে তাকে রিকোয়েস্ট করতে পারে অথবা তথ্য
শেয়ার করার জন্য রিকোয়েস্ট করতে পারে সেখান থেকে সেই যে লন্ডারিং এর মাধ্যমে টাকা নিয়েছেন সেগুলা প্রুভ করার জন্য। এখন রেসপন্সিবিলিটি অফ রিপোর্টিং অর্গানাইজেশন ম্যান্ডেটরি ডিউটিস হচ্ছে মেনটেন একুরেট কাস্টমার আইডেন্টিটি ইনফরমেশন, রিটেন ট্রানজাকশন রেকর্ডস ফর 5 ইয়ার্স আফটার অ্যাকাউন্ট ক্লোজার, এসটিআর টু বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, এগুলা ম্যান্ডেটরি, এসটিআর করতে হবে। তার অ্যাকাউন্ট ক্লোজ হওয়ার পরেও 5 বছর আপনার এই অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন রাখতে হবে মাস্ট। হ্যাঁ, মেনটেন একুরেট কাস্টমার আইডেন্টিটি ইনফরমেশন, কাস্টমার যখন অ্যাকাউন্ট ওপেন করে সেখানে একুরেট ইনফরমেশন গুলা তার রাখতে হবে তার কাছে। পেনাল্টিস ফর ভাইলেশন করলে তার 50,000 টাকা অথবা 25 লাখ। ইভেন বাংলাদেশ ব্যাংক ক্যান্সেল করে দিতে পারে তার লাইসেন্স, অথবা তাকে স্পেশাল ফাইনও করতে পারে, যেগুলো গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিতে হবে। কন্ট্রাক্ট উইথ ফরেন কান্ট্রিজ, যেটা একটু আগে বলছিলাম, গভর্নমেন্ট ক্যান এন্টার ইনটু বাইলেটারাল মাল্টিলেটারাল এগ্রিমেন্ট টু প্রিভেন্ট মানি লন্ডারিং। আমাদের দেশের যখন মুভমেন্টের পরে যে সরকার আসার পরে শুরু থেকে আমরা শুনতেছি যে বিদেশ থেকে সে সব টাকা নিয়ে আসতে পারবে। এত পর্যন্ত কিন্তু আমরা কোনো পজিটিভ এখন পর্যন্ত কিছু দেখতে পারি নাই, কিন্তু ওই যে আইন অনুযায়ী কিন্তু করতে পারে এবং আনার সুযোগ আছে। Under these agreements, information can be requested or shared. The FIU can sign MEU with the foreign FIU to exchange data. Attorney General's officers may seek or respond to foreign court orders related to confiscation or return of property. Foreign documents received from mutual legal assistance are admissible in court. তো অনেক বড় আইন এগুলা, আমাদের সময় স্বল্পতা, আমরা আসলে এগুলা সবগুলা দেখতে পারবো না, এগুলো আপনারা দেখে নিন। পরবর্তীতে যদি কোনো কোশ্চেন থাকে আমরা সেগুলো আলোচনা করতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার ওই যে যারা তো দেশের বাইরে টাকা নিয়ে গেছে, যদি এদের বাংলাদেশের সমপরিমাণ যদি অ্যাসেট থাকে ওখান থেকে নেওয়া যেতে পারে না স্যার? যদি এর থেকে বেশি থাকে বাংলাদেশে? নেওয়া যেতে পারে, কিন্তু যেটা নিয়ে গেছে সেটা তো অপরাধ। বাংলাদেশ থেকে $1 যদি বিদেশে নেন, ঠিক আছে, জি স্যার। নির্দিষ্ট পন্থা আছে, ওই পন্থার জন্য আপনি ডলার নিতে পারবেন এতটুকু পরিমাণ। এরপরে যদি 1 টাকা বেশি নেন, আপনার হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ থাকুক, কিন্তু আপনি দেশে রাখতে হবে, এই সম্পদ বিদেশ নেওয়া যাবে না। যদি নেন তাইলেই আপনি ধরা খাচ্ছেন। ঠিক আছে, এটা 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 আইন, এটা এটা হচ্ছে আপনি নেওয়ার কোনো সুযোগ নাই। ডলার নিতে হলে যে যে পন্থা, সে পন্থায় নিতে পারবেন। আপনি দেশে থেকে ওই বিদেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করছেন, আপনি ডলার আপনি সেখানে পেমেন্ট করতে পারবেন। আপনি অসুস্থ হয়েছেন, আপনি ট্রিটমেন্টের জন্য ডলার নিয়ে যেতে পারবেন, সেখানে ডলার খরচ করতে পারবেন। আপনি বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, সেখানে আপনি পড়াশোনার জন্য ডলার নিতে পারবেন। এরকম করে ফিক্সড ক্যাটাগরি আছে কোথায় কোথায় নিতে পারবেন। তাহলে অন্যগুলা টাকা যে নিলেন সেগুলা কি করছেন? সে কনসিলমেন্ট করে নিচ্ছেন, টেররিস্ট ফাইন্যান্সিং এর মাধ্যমে নিচ্ছেন। হুম। ওইটার আইন তো রয়েছে, ওইটার বিচার তো হবেই। গভর্নমেন্ট ইচ্ছা করলে সবকিছু মাফ করতে পারে, সেটা ভিন্ন হিসাব। আপনার সাথে যখন পারস্পরিক সমঝোতা হয় সেটা ভিন্ন হিসাব। সেটা আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। ক্লিয়ার? দেশে যা আছে তা তো মানে আটকাবেই, সব সম্পদ আটকাবে। বিদেশে যেগুলা নিছেন সেগুলোর জন্য আপনার শাস্তি হবে, এবং সেই সম্পদ আপনি দেশে পাঠান। এটা ওকে হলো নিয়ম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার দেশের স্যার দেশের বাইরে যে সমস্ত অর্থ পাচার হয়েছে এগুলো কি আদৌ আনা সম্ভব স্যার? গভর্নর বা গভর্নমেন্ট তো বলে আর সম্ভব, কিন্তু আমি তো মনে করি না সম্ভব যে। স্যার এটা তো আসলে কেউ মনে আসলে করে না, সম্ভব আসলে না। এটা আবার যে চেয়ারে আছে উনি বলেন যে সম্ভব। সম্ভব না স্যার, এটার পিছনে একটা কারণ আছে। যে দেশ থেকে আনবে সেই দেশে গভর্নমেন্ট কিন্তু স্যার ওটা ছাড়তে চায় না, ওই জন্য সেটাই স্বাভাবিক। কোঅপারেশন করে না, যে তার স্বাভাবিক কথা, অ্যাসেটটা তো চলে স্বাভাবিক যাবে কথা। অন্য জায়গায়। আমরা যেমন আমাদের দেশের ডলার ছাড়তে চাই না, তো ওই দেশে তো সরকার কেন চাবে? যদিও তাদের কাছে অ্যাভেলেবেল ডলার আছে, ডলার তাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরও কেন চাবে? দুইটা দেশের গভর্নমেন্ট যদি চায় তাহলে সেক্ষেত্রে হতে পারে। হতে পারে, সেটা তো অবশ্যই হতে পারে, কিন্তু সেটার জন্য অনেক আইন আছে। সে চাইতে গেলেও সে কিভাবে দিবে সেটাও তার দেশের আইন ফলো করেই সে দিতে হবে। জি স্যার, জি স্যার, প্রসিডিউর তো মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে। এ হচ্ছে মানি লন্ডারিং এর মেইন প্রভিশন গুলো হচ্ছে, আমরা মানি লন্ডারিং ডেফিনিশন জানতে হবে, আমাদের অফেন্স এবং পেনাল্টি কি কি আছে সেগুলো জানতে হবে, কনস্পিকেশন এবং ফরফিচার বলতে আমরা কি বুঝি, দেন হচ্ছে রিপোর্টিং অব্লিগেশনস গুলা কি কি আছে,
মানে বিএফআইও কি, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স টেকনিক কি, ইনভেস্টিগেশন বলতে কি বোঝায়, ইন্টারনাল কোঅপারেশন কি, এই জিনিসগুলো আমাদের জানলেই আমাদের মোটামুটি মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা লিস্টিং রেগুলেশন সম্পর্কে একটু কথা বলবো। আমাদের 4টা আইন আছে এটা এই চ্যাপ্টারের আন্ডারে। ক্লাসও কম, আমরা 2টা ক্লাস পাবো। ঠিক আছে, নেক্সট আগামীকাল একটা ক্লাস, এবং এরপরে আরেকটা হয়তো নেক্সট ফ্রাইডে অথবা মানে বুধবার, যে কোনো একদিন হয়তো দিতে পারে। বুধবারই করি নাকি, তাহলে আমরা শেষ হয়ে যাবো। স্যার আমাদের একটু কেস স্টাডি গুলো একটু আলাদা করে একদিন একটু এখন সময় দিলে এখন এখন আমাকে ক্লাস দেওয়া হয়েছে 10টা, তো আসলে এর ভিতরে কি করাবো, কি কেস স্টাডি করবো? আগের যে যিনি করাইছেন 20টা ক্লাস, ওখানে আপনারা এগুলা নিয়ে কথা বলতে পারবেন। ওকে, আমরা দেখি, তারপরে যদি সময় পাই আমরা আপনাদের কোশ্চেন গুলা একটু দেখতে পারি, আপনার কোশ্চেন গুলা, কেস স্টাডি গুলা একদিন কথা বলে দিতে পারি। জি স্যার স্যার, আপনার ঠিক সিট আছে। কয়টা দিয়েছেন প্রিভিয়াস এখন কোশ্চেন পর্যন্ত? নিয়ে যে স্যার প্রিভিয়াস কোশ্চেন নিয়ে ডিসকাস করলে ভালো হবে। হুম, ঠিক আছে, আমরা কোর্স যদি শেষ করতে পারতেছি না। স্যার এটা অনেক বড় কোর্স স্যার। হ্যাঁ, অনেক বড় কোর্স, কিন্তু ক্লাস 10টা। স্যার আপনার ওকে, কি 2টা শীট প্রোভাইড করছেন এখন পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, কি বুঝি বুঝি নাই। 2টা শীট কি প্রোভাইড করছেন? 2টা 3টা? না স্যার, 2টা শেয়ার করা আছে। 2টা পেয়েছে স্যার। 2টা তিনটা শেয়ার তিনটা করছেন? তিনটা হ্যাঁ। যেটা আমরা তো 2টা পড়াচ্ছে না এটা পেয়েছি। গত ওকে, ক্লাসেরটাও পাইনি। এটাই গত ক্লাসে তো আপনি দেখে নিবেন, এই গ্রুপে আছে। ওকে, লিস্টিং রেগুলেশন 2015, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের যে শেয়ার, যে সিকিউরিটি, সেই সিকিউরিটিজ গুলা কি করতে হয়, বিএসসি, সিএসসি এবং বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এগুলাতে আপনার লিস্টিং করতে হয়। লিস্টিং লিস্টিং মানে কি, লিপিবদ্ধ করা, অন্তর্ভুক্ত করতে হয়। সে অনুযায়ী কিভাবে করবে সেটা আসলে 2015 সালে একটা রেগুলেশন, একটা অ্যাক্ট করেছেন, সেই অ্যাক্টটা ফলো করে রেগুলেশন অনুযায়ী আমাদের এগুলা লিস্টিং রেগুলেশন মানতে হবে। The exchange recommendation on public offer document. The exchange must review the public offer documents and submit its initial recommendation with a checklist to the commission within 20 days for receiving the documents following the relevant rules and regulations. ঠিক আছে, এখানে বলছে কয়দিনের ভিতরে এটা কাজগুলো করতে হবে, 20 দিনের ভিতরে ডকুমেন্টস পাইছে সেই অনুযায়ী এই এক্সচেঞ্জ এগুলা রিভিউ করবে কমিশন। তারপর যদি কোনো ডকুমেন্ট লাগে, এডিশনাল ডকুমেন্ট লাগে, 10 দিনের ভিতরে রেসপন্স করার জন্য কমিশন ইনফর্ম করবে। After receiving additional information, Exchange must submit its final recommendation along with the presented prescribed declaration to the Commission within 7 days. তারপরে 7 দিনের ভিতরে এই এডিশনাল ইনফরমেশন গুলো পাওয়ার পরে আবার ফাইনাল রিকমেন্ডেশনের জন্য 7 দিনের ভিতরে ফাইনাল রিকমেন্ডেশন দিয়ে দেবে। এই হচ্ছে রিকমেন্ডেশন রিলেটেড আর কি। এটা এখানে যা প্রেজেন্ট করা হয়েছে এটা হচ্ছে আপনার এক রেগুলেশনের ধারা অনুযায়ী। 1 আর 2 চলে যা, 2 হচ্ছে ডেফিনেশনে, 1 হচ্ছে আপনার এটার শুধু এটা ব্যাখ্যা করা এই আইনটা কি। দেন 3 নাম্বার রিকমেন্ডেশন। 4 নাম্বার দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর লিস্টিং। লিস্টিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে? কোম্পানি অর ইস্যুয়ার must submit the listing application in the prescribed form along with the required fee. ফিটি সহ যে প্রেসক্রাইব ফর্ম আছে সেই ফর্মের মাধ্যমে লিস্টিং এর জন্য অ্যাপ্লিকেশন করবে। The exchange must may request additional evidence. হ্যাঁ, exchange additional যে evidence, declaration, information necessary for proper evaluation of the application. এই আপনি যখন প্রথমে অ্যাপ্লিকেশন করবেন একটা প্রেসক্রাইব ফর্মে, তারপরে যদি প্রয়োজন মনে করে তখন আপনাকে এডিশনাল ইনফরমেশন গুলো এভিডেন্সের জন্য বা যারা ইনফরমেশন চাইতে পারে। If the requested additional information is not provided, the exchange may defer or refuse the application. যদি আপনি সেটা না করেন তাহলে আপনারটা ডেফার করবে অথবা আপনারটা বাতিল করে দিবে অ্যাপ্লিকেশন। The applicant can reapply after 6 months unless otherwise decided by the exchange.
যদি কোনো কারণবশত আপনি তথ্য না দেন আর এটা রিফিউজ করে দেন, তাহলে আপনার 6 মাস পরে আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন, এর আগে করতে পারবেন না। The application must provide full and authentic information as required by the exchange throughout the listing process. The applicant সঠিক ফুল এবং অথেন্টিক ইনফরমেশন সেখানে প্রোভাইড করতে হবে এই লিস্টিং প্রসেসে, যত যত ইনফরমেশন চাবে সবগুলাই। Approval of listing. Listing এর approval কিভাবে আসবে? Securities cannot be traded on the exchange unless they are the listed and permission for trading is granted under those regulations. এটা আমরা জানি, কিন্তু এটা লিস্টেড না করে যে পারমিশনের ট্রেডিং এর যে পারমিশন না দেয় তাহলে করবে কিভাবে? এটা লাগবে, পারমিশন নিতে হবে। The permission to trade is granted upon a formal application by the issuer and the exchange must approve it. এবং ইস্যুয়ার যিনি সেটা ফর্মাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইয়ে করবেন এবং এক্সচেঞ্জ সেটা অ্যাপ্রুভ করতে হবে। The exchange must complete all listing procedure within 30 working days. এক্সচেঞ্জ বলতে এখানে কি? সিকিউরিটি এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ বলতে এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বোঝানো হয়, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, আপনি যখন ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টিং করবেন তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা বলা হবে। চিটং স্টক এক্সচেঞ্জ হলে চিটং স্টক এক্সচেঞ্জ, এই জন্য বলছে এক্সচেঞ্জ। The exchange may relax listing requirement except in cases of the self-listing where the commission has the authority to approve, defer or refuse listing. কিছু কিছু ক্ষেত্রে রিল্যাক্স হতে পারে উপরে যে আইনগুলা, সেক্ষেত্রে যদি কমিশন নিজেই যদি সেটা অথরিটি হয়, কমিশন বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এখানে ইয়ে করে। The issuer must submit unless the already provided during the public offering information আর ডকুমেন্ট কি কি লাগে। হ্যাঁ, এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, যদি লিস্টিং এর জন্য যখন করবে তখন এই অ্যাপ্লিকেশনের সাথে এই ডকুমেন্টগুলো দিতে হবে। এই একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা অ্যানেক্সার 2 বলা হয়। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বা লিস্টিং এরিয়াতে এক্সচেঞ্জের একটা ফর্ম আছে, এটা এই রেগুলেশনের আন্ডারের সাথে এটা অ্যানেক্সার 2। সার্টিফিকেট কপি, মেমোরেন্ডাম, আর্টিকেল সেকশন এরকম যতগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। ট্যাক্স, ভ্যাট, টিন, হ্যাঁ, তার আইডেন্টি নাম্বার, কোন ট্যাক্স হলিডে এরিয়াতে আছে কিনা, অ্যাপ্রুভাল আছে কিনা, যদি থাকে তাহলে তার প্রিভিয়াস 5 ইয়ার্স এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনফরমেশন লাগবে। অথবা সে এই যে 1 বছর পরে বা 2 বছর পরে স্টার্ট করা 2 বছর পরে যদি সে লিস্টিং হতে চায়, অর্থাৎ কমেন্সমেন্ট হতে ব্যবসা শুরু থেকে এই পর্যন্ত, অথবা 5 ইয়ার যেটা হচ্ছে সর্বোচ্চ সময়, হ্যাঁ, মানে সর্বনিম্ন সময়, সেই পরিমাণ অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাগবে। আন্ডার রাইটিং এর এগ্রিমেন্ট লাগবে। অনেকগুলা মানে প্রসেস আছে, অনেকগুলা তথ্য নিয়ে এই এখানে যে যে তথ্যগুলা দিচ্ছে এই সবগুলা তথ্য সহ অ্যাপ্লিকেশন করতে হবে। আনলেস অলরেডি প্রোভাইডিং ডিউরিং পাবলিক অফারিং প্রসেসের জন্য এই ডকুমেন্টগুলো লাগবে। রিকোয়ার্ড ডকুমেন্টস ইনক্লুড এক্সেপ্ট দোজ অলরেডি সাবমিটেড ডিউরিং পাবলিক অফারিং। যেগুলা অলরেডি পাবলিক অফারিং এ সাবমিট করা হয়েছে তা সেই সব ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে? তাহলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে লিস্টিং অফ ইউনিটস অফ মিউচুয়াল ফান্ড, এটা হচ্ছে লিস্টিং অফ ইকুইটি সিকিউরিটি। ইকুইটি সিকিউরিটি মানে কি? ইকুইটি সিকিউরিটি বুঝি আমরা না স্যার। মালিকরা যেটা ই করে ওটা নাকি? ইকুইটি সিকিউরিটি কি বুঝি না? স্যার কমন স্টক, কমন শেয়ার। কমন শেয়ার যেগুলা যেগুলা আপনার ভোটিং পাওয়ার আছে, ঠিক আছে, না সেটাকে অনেক বলা হচ্ছে ইকুইটি সিকিউরিটি। ইকুইটি সিকিউরিটির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে এগুলা শেয়ারস। শেয়ারস বলতে প্রেফার্ড শেয়ারস না, এখানে দেওয়া আছে যেগুলা কি কমন শেয়ার যেগুলা, সেগুলো হচ্ছে ইকুইটি সিকিউরিটি। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে লিস্টিং এইগুলা কিভাবে হবে? দেন ডেট সিকিউরিটি কোনগুলা? মিউচুয়াল বন্ড ফান্ড বুঝি ডিবেঞ্চার, বন্ড মিউচুয়াল, ডিবেঞ্চার, হ্যাঁ কি বন্ড ডিবেঞ্চার স্যার, বন্ড ডিবেঞ্চার, আছে রাইট রাইট, বন্ড ডিবেঞ্চার, হ্যাঁ, স্যার, প্রিফারেন্সিয়াল সাবঅর্ডিনেট বন্ড। প্রিফারেন্সিয়াল ওয়ান কাইন্ড অফ এটা দুইটাই হতে পারে, মিক্সার ক্রাইটেরিয়া ফলো করে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে প্রেফারেন্স শেয়ার যদি এটা হচ্ছে ইরিডিমেবল হয়, সেই ক্ষেত্রে এটা অনেক সময় ইকুইটিতে চলে যায়, ইরিডিমেবল যদি হয়ে যায়।
ঠিক আছে, জি যেটা স্যার। কখনই সে নিবে না, সেগুলা ইকুইটি হিসাবে ট্রিট করা হয়। এডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। সেটা আরেক হিসাব, এটা শুধু ব্যাংকের, আপনি ব্যাংকিং ক্ষেত্রে বেসেল অনুযায়ী এটা এটা হিসাবে এখানে আমরা আনবো না। ডেট সিকিউরিটিজও এডিশনাল টায়ার অন হতে পারে। ঠিক আছে, ডেট সিকিউরিটিজও আছে। ডেট সিকিউরিটি মানে হচ্ছে ডিবেঞ্চার, ডেট সিকিউরিটি, ডিবেঞ্চার, বন্ড, এগুলা। যেগুলো পারপিচুয়াল নেচার, তাই না স্যার? হ্যাঁ, মানে আমরা সেগুলোর বেসেল অনুযায়ী ফর্মুলা ভিন্ন হিসাবে, এখানে ওইগুলো আলোচনা করা ঠিক হবে না। তাহলে আমাদের ডেট সিকিউরিটির ক্ষেত্রে কি কি লাগবে? মোটামুটি অলমোস্ট অনেকটাই সেম, খুব কাছাকাছি একই জিনিস। অডিটের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 5 ইয়ার্স এর লাগবে। হ্যাঁ, এগুলা সব ক্ষেত্রে লাগবে। এখানে মর্গেজের ক্ষেত্রে মর্গেজ ডকুমেন্ট আলাদা, একটা মর্গেজ ডকুমেন্ট লাগবে। এখন হচ্ছে আরেকটা হলো আন্ডারটেকিং। যখন লিস্টিং করতে যা তখন একটা আন্ডাররাইটারের মাধ্যমে আন্ডারটেকিং দিতে হয়। সরি, এটা হচ্ছে আন্ডারটেকিং হচ্ছে একটা এমডি এবং সিএফও যে আন্ডারটেকিং সেটাকে বলা হচ্ছে এটা। নো সিকিউরিটি উইল বি লিস্টেড আনলেস দ্য ম্যানেজিং ডিরেক্টর সিইও and the authorized person of the issuer provides a formal undertaking under company seal and signature to comply with the listing regulation. সে একটা আন্ডারটেকিং দিতে হবে, সেটা লিস্টিং রেগুলেশন মানতেই হবে সব ক্ষেত্রে, তারপর আবার আন্ডারটেকিংও দিতে হবে, আমি মেনে নিব, মাইনেই সবকিছু করবো। যদি কোনো কারণের সাথে সে না মানে তাহলে তার বিরুদ্ধে আবার কি করতে হবে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। স্পেসিফিক স্পেসিফিক আন্ডারটেকিং রিকোয়ার্ড। আরো স্পেসিফিক আন্ডারটেকিং কি কি দিতে হবে? দ্যাট দ্য লিস্টিং ইজ এট দ্য স্টক এক্সচেঞ্জ ডিসক্রিপশন। ডিলিস্টিং ক্যান নট বি ডিমান্ডেড ইউনিলেটারালি বাই দ্য ইস্যুয়ার। ইস্যুয়ার নিজে এককভাবে বলতে পারবে না যে আমারটা ডিলিস্টেড করে দেন। The exchange may suspend trading of the securities without notice if it deems necessary in the public interest. Non-compliance may lead to delisting by the exchange. অর্থাৎ মানে কোনো সে কোনো আইনের কোনো ব্যত্যয় ঘটবে না সেই মর্মে যত যত ফর্মগুলো আছে সেগুলো সব ক্ষেত্রেই কি করতে পারবে? এমডি অথবা সিইও অথবা অথরাইজ পারসন সেই ক্ষেত্রে আন্ডারটেকিং দিতে হবে। এডিশনাল রিকোয়ারমেন্ট ফর ইকুইটি ইস্যুয়ার এক্সক্লুডিং মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কাকে বলে? ধারণা আছে? কারো ধারণা নাই মিউচুয়াল ফান্ড? হ্যাঁ স্যার। কেন নাই? থাকার তো কথা, আমরা তো প্রতিনিয়ত এগুলো শুনতেছি। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে লস কম। মিউচুয়াল ফান্ড মানে কি? ফান্ড মানে একটা মিউচুয়াল মানে কি? সবাই মিলে দিলে একসাথে, ঠিক আছে, পরস্পর সমঝোতার ভিতরে। মিউচুয়াল মানে সমঝোতা। ফান্ড সমঝোতার ভিত্তিতে একটা ফান্ড তৈরি করে, এটা হলো মিউচুয়াল ফান্ড। কিরকম? যেমন মনে করেন আপনি নিজে একটা মিউচুয়াল ফান্ড তৈরি করবেন, আপনি নিজে আপনার একটা কোম্পানি বা যে কোনো একটা নাম দিয়ে আপনি মিউচুয়াল ফান্ড তৈরি করবেন। এই মিউচুয়াল ফান্ডটা বিভিন্ন কোম্পানি, এখানে বিভিন্ন কোম্পানি, ইনস্টিটিউশন অথবা ইন্ডিভিজুয়াল এখানে টাকা রাখবে। এই টাকাটা আপনি, ফান্ডের টাকাটা আপনি বিভিন্ন জায়গায় আবার কি করবেন? মানুষের কাছে টাকা নিয়ে সেগুলো আবার বিভিন্ন শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। ঠিক আছে, এটা হলো মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ড কি করে? এই যে শেয়ার মার্কেট আপনার বিভিন্ন, আপনার কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে ফান্ড করতে পারে, কিছু টাকা নিয়ে করতে পারে, অথবা এটা লিস্টিং এর মাধ্যমে, ট্রেডিং এর মাধ্যমেও সে কি করতে পারে? টাকা পয়সা নিতে পারে, নিয়ে সে আবার অন্যান্য শেয়ার অথবা ডিবেঞ্চার অথবা কোনো জায়গায় সে ইনভেস্ট করে, করে সেখান থেকে যে ইনকাম আসে সেই ইনকামটা আবার পরবর্তীতে তার যে শেয়ার হোল্ডার আছে তাদের কাছে বিক্রি করে, মানে ডিস্ট্রিবিউট করে দেয়। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, এটা একটা ফান্ড, শুধুমাত্র ব্যবসার জন্য আলাদা একটা ফান্ড তৈরি করা হয়েছে। এই ফান্ডটা নিজেও একটা লিস্টেড হতে পারে, সে লিস্টেড হয়ে সে আবার ডিভিডেন্ড দিয়ে থাকে। এই জন্য মিউচুয়াল ফান্ড গুলা যেহেতু সে শুধুমাত্র শেয়ার মার্কেট অথবা ক্যাপিটাল মার্কেটে কাজ করে থাকে, সেই ক্ষেত্রে সে কি করে? সে দেখে দেখে ভালো ভালো শেয়ার গুলা, যেগুলা যেগুলো ভালো ডিভিডেন্ড দেয়, ভালো ইয়া হবে, সেখানে সে ইনভেস্ট করে। সেখান থেকে যে পরিমাণ লাভটা আসবে সেই লাভটা কিছু অংশ সে খরচপাতি রেখে এই লাভটা আবার এই শেয়ার হোল্ডার থেকে ভাগ করে দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনাটা একটু কম হয়, লাভ
কম হতে পারে, কিন্তু মিউচুয়াল ফান্ডে সাধারণত কি হবে না, লস হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন মিউচুয়াল ফান্ড কি? স্যার বিভিন্ন ইনভেস্টরদের কাছ থেকে মানি কালেক্ট করে সেগুলো ইনভেস্ট করে। রিইনভেস্ট করা, রাইট। এই রিইনভেস্ট করার উদ্দেশ্যে যখন ফান্ড তৈরি করা হয় তখনই তাকে বলা হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবং এই মিউচুয়াল ফান্ডটা আবার লিস্টেড করে থাকে। ঠিক আছে, রিকগনাইজ গুলো লিস্টেড করে থাকে। ক্লিয়ার? স্যার তাহলে এটা হচ্ছে কয়েকটা প্রতিষ্ঠান মিলে ফান্ড রেজ করে। রেজ করে, রাইট। তারপর হচ্ছে আবার আপনার জেনারেল শেয়ার হোল্ডারদের মাধ্যম থেকেও আবার কি করতে পারে, ফান্ড রেজ করতে পারে যখন লিস্টেড হয়। এই যে এখানে লিস্টিং প্রসেস, এই যে লিস্টিং অফ ইউনিটস অফ মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড সে নিজে একটা লিস্টিং হতে পারে। শেয়ার মার্কেটের আর এগুলা দেখবেন, এগুলো আপনি নিজে শেয়ার মার্কেটে বিজনেস করেন বা না করেন, তথ্য জানতে হবে। দেখবেন যে আপনার কোন শেয়ারের দাম বাড়তেছে, কয়টা শেয়ার মার্কেটে, কয়টা আপনার এরকম ইকুইটি শেয়ার আছে, কয়টা আপনার এরকম বন্ড আছে, ডেট সিকিউরিটিজ কয়টা আছে, তারপর কয়টা কোন কোন কোম্পানির আবার এরকম মিউচুয়াল ফান্ড আছে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানির নামে আলাদা আলাদা মিউচুয়াল ফান্ড আছে। তাহলে এই ছিল আন্ডারটেকিং গুলা রিলেটেড। এখানে ইকুইটি ইস্যুয়ারের ক্ষেত্রে আরো কিছু ইনফরমেশন দিতে হয়। ইস্যুয়ার মাস্ট পাবলিশ দ্য পারপাস এন্ড স্ট্যাটাস অফ দ্য ফান্ড ইউটিলাইজেশন, হ্যাঁ, ইন দ্য ডিরেক্টরস রিপোর্ট আনটিল দ্য ফুল ইউটিলাইজেশন। এগুলো আমরা আগেও বলছি যে আমাদের যে প্রসপেক্টাস আছে সেখানে উল্লেখ করতে হয় এই যে ফান্ড গুলা কি, ইকুইটি শেয়ার যেগুলো হবে সেখানে কোথায় কোন পারপাসে সেগুলা ইউজ করবে এই ফান্ড গুলা। Issuer must submit fund utilization reports to both the commission and exchange as specified until the capital raise is fully used. Direct listing of securities applicable to unlisted securities or relisting of delisted securities. Those provisions apply by the specified by the Security Exchange Commission from time to time. Requirements concerning capital and operation. To be eligible for direct listing, the applicant must meet the following condition. এই কন্ডিশন যদি ফলো করে তখনই সে ডিরেক্ট লিস্টিং এ যাইতে পারে। মিনিমাম পেড আপ ক্যাপিটাল হচ্ছে 300 মিলিয়নের হতে হবে। নো অ্যাকুমুলেটেড লস, তার কোনো একসাথে মানে গত 3-4 বছর বা বিভিন্ন অপারেশন শুরু করে কোনো লস হওয়া যাবে না। অ্যাটলিস্ট 5 years অফ কন্টিনিউয়াস কমার্শিয়াল অপারেশন, প্রফিট in at least 3 out of the 5 last financial year, showing a steady growth pattern, regular annual general meeting থাকে। অর্থাৎ ডাইরেক্ট কোনো লিস্টিং হতে হলে আপনার নিচের এই কন্ডিশন গুলা ফিল আপ করতে হবে। কন্ডিশন গুলা কি কি? মিনিমাম পেড আপ ক্যাপিটাল 300 মিলিয়নের বেশি হতে হবে। নো অ্যাকুমুলেটেড লস, কোম্পানি কোনো লস হলে সে অ্যাকুমুলেটেড লস মানে কি, গত 4-5 বছর 10 বছর 20 বছর ধরে সে বিজনেস করতেছে, তার কোনো লস থাকা যাবে না একসাথে। এবছর 1 বছর লস হতে পারে, কিন্তু অ্যাকুমুলেটেড লস থাকা যাবে না। অ্যাটলিস্ট 5 years অফ কন্টিনিউয়াস কমার্শিয়াল অপারেশন করার 5 বছর পরে সে ডিরেক্ট লিস্টিং এ যেতে পারবে। প্রফিট ইন অ্যাটলিস্ট 3 out of the 5, এই যে 5 বছর, বিগত 5 বছর ভিতরে মিনিমাম 3 বছর প্রফিটে থাকতে হবে এবং সেখানে স্টেডি গ্রোথ দেখাইতে হবে। রেগুলার অ্যানুয়াল জেনারেল মিটিং থাকতে মানে অনুষ্ঠিত হতে হবে। যদি সম্ভব হয় তাহলে সে ডিরেক্ট লিস্টিং যেতে পারবে। এরকম আরো ইয়ে আছে, রুলস আছে। নো ক্যাপিটাল রেজ এক্সেপ্ট দ্য বোনাস শেয়ার ইন দ্য লাস্ট 2 years, নো ইস্যুয়েন্স অফ দ্য সেম class of securities in the last 2 years, positive net current asset in each of the last 3 financial years, positive net cash flows from operating activities for the last 3 financial years, complies with the BSEC corporate governance guidelines, no sponsor or directory is a bank loan defaulter, must have a credit rating assigned by the recognized credit rating agency, financial statement must comply with the Securities Exchange rules 1987 IFRS IS audited by as per ISIFRS। ঠিক আছে, তাহলে এই এই যদি থাকে তাহলেই একটা কোম্পানি ডিরেক্ট লিস্টিং এ যেতে পারবে। ডিরেক্ট লিস্টিং এর প্রসেস কি, অ্যাপ্লাই করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে, তারপর হচ্ছে একটু আগে আমরা যেগুলো বলছি যে এখানে তার আন্ডারটেকিং দিতে হবে,
আর যে কপি যত ফটোকপি আছে সবগুলো এমডিসিউ অথরাইজ পারসন অ্যাটাস্টেড করে দিতে হবে। হ্যাঁ, রিকোয়ার ডকুমেন্ট কি কি একটু আগে আমরা যে ডকুমেন্ট গুলো ওখানে দেখছেন সেগুলো এগুলো অ্যাটাস্টেড রাখবে। তারপর কমিশন সেগুলো রিভিউ করবে। হ্যাঁ, এবং সেগুলো কমিউনিকেশন করবে। দেন লিস্টিং টাইমলাইন দিয়ে দিবে, রিজেকশন যদি হয় তাহলে রিজেক্ট করে দিয়ে দিয়ে 7 দিনের ভিতরে রিজেক্ট করতে হবে। তারপর অনগোয়িং পোস্ট অ্যাপ্লিকেশন কমিউনিকেশন between the issuer and exchange must be copied to the commission. Publication of information document or public offer document যদি হয় তাহলে সেগুলা পাবলিশ করতে হবে। এই ইনফরমেশন গুলা। হ্যাঁ, সে পাবলিশ গুলাতে কোথায় পাবলিশ করবে? জাতীয়, কমপক্ষে 2টা দৈনিক জাতীয় পত্রিকায় বাংলা এবং একটা ইংলিশে, সেগুলা কমপক্ষে 7 দিন পূর্বে, ট্রেডিং এর 7 দিন পূর্বে সেগুলা দিতে হবে যে আমরা এরকম লিস্টিং হয়েছে, আমাদের এই ভাবে আমরা ইস্যু এত তারিখে আমরা কি করব, ট্রেডিং শুরু করব। শেয়ার যদি কোনো কারণবশত ডিসপোজাল করে সেক্ষেত্রে এই ডিসপোজাল গুলা ম্যান্ডেটরি সেল বাই এক্সচেঞ্জ হতে পারে। হ্যাঁ, রেস্ট্রিকশন অন স্পন্সর ও ডিরেক্টর, মিনিমাম সেল রিকোয়ারমেন্ট, এই কথাগুলা ডিসপোজাল অফ শেয়ারের ক্ষেত্রে এই কাজগুলা করতে হবে। যদি স্পন্সর কোনো শেয়ার সেল করে তাহলে সে আগে থেকেই জানায় দিতে হয় যে আমি এত পার্সেন্ট শেয়ার আমি সেল করব। হ্যাঁ, তারপর সেটা একসাথে সে 50%-এর বেশি সেল করতে পারবে না, স্পন্সর যারা ডিরেক্টর তারা। হ্যাঁ, এরকম বিভিন্ন রুলস রেগুলেশন আছে। বাইং রেস্ট্রিকশন আছে, ব্রোকার যারা তারা রিপোর্ট করতে হয়। হ্যাঁ, লিস্টিং এর পরবর্তী পোস্ট লিস্টিং কন্টিনিউয়াস কমপ্লায়েন্স, কিছু কমপ্লায়েন্স গুলো করতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতে হবে, অডিট করতে হবে। আমরা বলছি আগেই, যখন লিস্টিং করে ফেলে তখনই কি হয়ে যাবে, অনেকগুলো কমপ্লায়েন্স চলে আসতে হয়। আমরা যেগুলা বলতেছি, আমরা যে পড়াশোনা করতেছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, যে সিকিউরিটি এক্সচেঞ্জ কোড বলি, ইথিক্স বলি, সেক্রেটারিয়াল প্র্যাকটিস বলি, বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড বলি, বা আইএফআরএস আইএস বলি, হ্যাঁ, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি, সবকিছু কি যদি সে লিস্টিং হয় তখন থেকে তার কিন্তু সব কাজগুলা নিয়ম অনুযায়ী, রেগুলেটরি যত কাজ আছে সবগুলাই করতে হবে, এবং সে অনুযায়ী কোয়ার্টারলি, আপনার হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, ইয়ারলি সেগুলা সাবমিট করতে হয়। তার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পজিশন, সেই ফাইন্যান্সিয়াল পজিশনে কি কি থাকবে? মিনিমাম এনএবি, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, ইপিএস আর্নিং পার শেয়ার, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এই তথ্যগুলা দিতে হয় বোর্ডে। আপনার বোর্ডে অ্যাপ্রুভ করে ডিক্লেয়ার করে, তারপর ডিভিডেন্ড যদি দেয় তাহলে ডিভিডেন্ড সহ, বা না হয় ডিভিডেন্ড কোয়ার্টারলি হয় সেক্ষেত্রে অনেক সময় ডিভিডেন্ড থাকে না, ইয়ারলিতে ডিভিডেন্ড থাকে, সেগুলা আপনার কমিশনে জানাইতে হয়। এরকম পোস্ট লিস্টিং যখন হয়ে যায় তখন অনেকগুলা কাজ তার জন্য খরচ হয়ে যায়। তারপর অবশেষে ইয়ারলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে সেগুলা একটা অ্যানুয়াল রিপোর্ট হবে। এই অ্যানুয়াল রিপোর্টটা আবার 14 দিনের ভিতরে, শেয়ার হোল্ডার্স অ্যাটলিস্ট 14 days বিফোর দ্য এজিএম এন্ড সাবমিট 30 কপি টু বোথ দ্য এক্সচেঞ্জ এন্ড কমিশন। এক্সচেঞ্জ মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সরি, এক্সচেঞ্জ মানে হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জ, কমিশন মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এখানে সাবমিট করতে হবে। তারপর সেখানে তার রেকর্ড ডেট ফিক্সেশন করতে হবে, রেকর্ড ডেট কখন, তারপরে এজিএম কখন হবে সেগুলো বলতে হবে। হ্যাঁ, রেকর্ড ডেট বলতে কি বুঝি কেউ জানা আছে কারো? রেকর্ড ডেট, রেকর্ড ডেট জানা নেই কারো? আপনি যখন ডিভিডেন্ড ঘোষণা করে বোর্ড, তখন একটা রেকর্ড ডেট বলতে হয়।
এজিএম ফিক্স করতে হয়। রেকর্ড ডেট হচ্ছে ওই ডেট যেই ডেটে যার শেয়ার থাকবে, যেই ডেটে শেয়ার থাকবে সবার, তারাই কি পাবে, ডিভিডেন্ড পাবে, অথবা ওখানকার এজিএম এর জন্য তারা যোগ্য হবে। সেই ডেটটাকে বলা হচ্ছে রেকর্ড ডেট। ঠিক আছে? রেকর্ড ডেট হচ্ছে ওই ডেট যেই ডেটে শেয়ার যদি ধারণ করে যেই শেয়ার হোল্ডার, তার হাতেই যা শেয়ার হোল্ডার থাকবে ওই ডেটের, তারাই শুধুমাত্র ডিভিডেন্ড অথবা এজিএম এর জন্য যোগ্য হবে। এটা হচ্ছে রেকর্ড ডেট। তাহলে আজকে যদি বোর্ড হয়, আজকের পরে যে কোনো ডেটে রেকর্ড ডেট হতে পারে। কিন্তু সেটারও আবার বলা আছে এখানে ইয়েতে, বুক ক্লোজার অ্যাট লিস্ট 14 দিনের পরে হতে হবে, 30 দিনের কমে হতে হবে, 30 দিন বেশি হওয়া যাবে না। ঠিক আছে? এটা রেকর্ড ডেটে ওইভাবে সেট করতে হবে। তারপরে এজিএম হবে। এজিএম এ কিভাবে হবে, এজিএম এর মিনিটস মাইনটস অ্যাটেন্ডেন্স এগুলা কিভাবে হবে, এগুলো আমরা আগেও আলোচনা করছি। হ্যাঁ, এখানে আর ডিটেলস রেগুলেশনে তো অনেক কিছু থাকে, সেগুলো আমরা সবগুলা একসাথে শেষ করতে পারবো না, ধরো অনেক চ্যাপ্টারে এইগুলা চলে গেছে। অ্যানুয়াল ফি আছে প্রতি বছর, তার সে অ্যানুয়াল ফি দিতে হয় লিস্টিং যারা হয়। সেই ফি গুলা কিভাবে দিবে, ইএফটিএন এর মাধ্যমে দিতে পারে, পেমেন্টের মাধ্যমে, যেভাবে হোক সে দিতে হবে। ওয়েবসাইট, যারা লিস্টিং হয় তাদের একটা আলাদা ওয়েবসাইট লাগে। যে কোম্পানি, সেই কোম্পানি লিস্টেড কোম্পানিগুলো তাদের নিজস্ব ওয়েবসাইট থাকবে, সে ফাংশনাল ওয়েবসাইটে সে তার ইন ডিটেলস গুলা সেখানে ডিসক্লোজ করতে হবে। কোম্পানি 5 ইয়ার্স ব্যালেন্স শিট, কোম্পানির ওভারভিউ, কোম্পানি বোর্ডের প্রোফাইল, হ্যাঁ, শেয়ার হোল্ডিং ইনফরমেশন, গভর্নেন্স স্ট্যাটাস কি, ইনভেস্টর কারা, ইনভেস্টর রিলেশনশিপ কি, এরকম ইন ডিটেলস যে ওয়েবসাইটে আমরা যাই। ওয়েবসাইটগুলো এমনি এমনি হয় নাই, ওয়েবসাইটগুলো যখন লিস্টিং হয়ে গেল তখন সার এই তথ্যগুলো সেখানে দেওয়া ম্যান্ডেটরি হয়ে যায়। তারপর লিস্টিং যারা হয় তারা বিভিন্ন তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানি। সে অ্যাসোসিয়েশন মেম্বার হয়, সে হওয়ার রিলেটেড কি হয় সেখান থেকে সে অনুযায়ী এখানে বলা আছে। তারপর ট্রান্সফার, লিস্টেড সিকিউরিটি গুলো ট্রান্সফার, কেউ একজন এক জায়গা থেকে ট্রান্সফার করতে পারে। হল ট্রেডিং বলে আমরা জানি, হল ট্রেড হচ্ছে হল ট্রেড, যখন আপনার ট্রেডিং হয় সেখানে একটা আনইউজুয়াল মার্কেট বিহেভিয়ার হলে তখন এটা কি হয়ে যায়, আপনার হল ট্রেড করে দেয়। আর এখানে আর ট্রেড করা যাবে না। মানে আপনি 10 টাকা শেয়ার, হট করে একদিনে আপনার মনে হয় 12 টাকা, 15 টাকা, 17 টাকা উঠে গেল, 15 টাকার পরে এটা হল ট্রেড করে দিবে, আর এটাকে আর নতুন করে উপরে উঠতে দিবে না, কোনো ট্রেডও করতে দিবে না। এটাকে বলে হল ট্রেড। হল ট্রেডিং, সাসপেনশন ট্রেডিং, ট্রেডিং এ পুরো হোল কোনো একটা সিকিউরিটি আনইউজুয়াল কোনো কিছু ঘটছে তখন এটা ওই ট্রেডিং সাসপেন্সও করে দিতে পারে। এই ছিল আমাদের লিস্টিং রেগুলেশন। হ্যাঁ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আহ, আমরা মোটামুটি সবগুলো আপনাদেরকে টাচ করার চেষ্টা করছি, পড়ানো সম্ভব হয় নাই এবং সম্ভব হবেও না। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। লিস্টিং রেগুলেশনে দেখলাম যে লিস্ট হওয়ার জন্য প্রাইডের অনেক কিছু ফলো করতে হয়। যদি নিউ হ্যাঁ, এস্টাবলিশ কোম্পানি হয় সেক্ষেত্রে তার রেগুলেশনটা কেমন হয়? না নিউ ডি লিস্টিং এর ক্ষেত্রে নাকি আপনার কোশ্চেনটা কি? না স্যার, নতুন কোম্পানি যারা রেজিস্ট্রেশন করবে লিস্টিং সেটা এর তো জন্য। বলাই আছে 5 ইয়ার্স এর আগে আর করতেই পারবে না। স্যার তাহলে আমাদের কোম্পানি আইন অনুযায়ী যে পাবলিক কোম্পানিগুলো হয় হ্যাঁ, ওগুলা তো স্যার প্রসপেক্টাসের মাধ্যমে প্রথমে শেয়ার আইপিও তে ইস্যু করতে হয়। এটা কি লিস্টিং এর মাধ্যমে নাকি আনলিস্টেড? কোম্পানি কোম্পানি যখন আপনার কোম্পানি যখন করে প্রথমে পাবলিকলি লিস্টেড কোম্পানি করতে পারে না। করতে হলে আপনার প্রাইভেট কোম্পানি নিজেরা আগে কোম্পানি করে, কোম্পানি অপারেশন ঠিক থাকলে তখনই সে লিস্টিং এ চলে আসে। আবার এক্সেপশনাল হচ্ছে আপনি যদি কোনো এরকম এক্সেপশনাল নতুন একটা কোম্পানি হবে, শুরুতেই লিস্টিং হবে, সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন স্পেশাল ক্ষমতা বলে সে সবকিছু করে দিতে পারবে। ক্লিয়ার? কারণ হচ্ছে আপনি যদি আগে থেকে কোনো কিছু না থাকে, আপনাকে জেনারেল ইনভেস্টররা তো টাকা দিবে না। জেনারেল ইনভেস্টর কি হিসাব করে আপনার শেয়ারের দাম 10 টাকা, আপনি বলতেছেন প্রতি শেয়ার 10 টাকা, 100 টাকা করে দেওয়া, আমি টাকা দিব। এই যে আইপিওর মাধ্যমে আসে, আইপিও একবার প্রথম আসতে পারে না। আইপিও আসতে হলে আপনার প্রিভিয়াস প্রসপেক্টাস দিতে হয়, প্রিভিয়াস 5 ইয়ার্স এর প্ল্যান দিতে মানে রেজাল্ট দেখাইতে হয়, এবং আপনার
ভবিষ্যৎ প্রসপেক্ট কি সেগুলো সব উল্লেখ করতে হয়, সেগুলো আমরা গত ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রসপেক্টাসে কি কি উল্লেখ করতে হয়, ক্লিয়ার? স্যার, নিউ এস্টাবলিশড এর ক্ষেত্রে যে প্রসপেক্টাসের মিনিমাম একটা অ্যামাউন্ট টাকা তুলতে হয় মার্কেট থেকে, হ্যাঁ, তাহলে তাহলে এটা তুলে কিভাবে, মানে যদি নিউ এস্টাবলিশমেন্টের কোনো মার্কেট থেকে টাকা উঠানোর কোনো কোম্পানির কোনো নিয়ম নাই। নিউ এস্টাবলিশমেন্ট কোম্পানি শুরুতেই লিস্টিং হতে হবে এরকম কোনো কথা নাই। মানে স্যার এস্টাবলিশমেন্ট কস্টটা যেন তুলতে পারে ওরকম তো একটা মিনিমাম কস্ট বেয়ার করার জন্য টাকা লাগে। না, টাকা কে দিবে আপনাকে? আপনাকে এই যে জি টাকাটা কে দিবে? আপনি যে জি শুরুতে আপনি কষ্ট হবে, আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ঠিক আছে? জি মিনিমাম স্যার। আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আপনার আরেকটা কনসার্ন আছে, সাপোজ হচ্ছে আপনার হচ্ছে বেক্সিম বেক্সিমপুর একটা কনসার্ন, সে নতুন একটা ইনভেস্ট করবে, নতুন একটা বেক্সিমপুর আরেকটা সিস্টার কনসার্ন করবে, সেই ক্ষেত্রে সে করতে পারে, সে তার প্রিভিয়াস হিস্ট্রি বেক্সিমপুর গ্রুপের সব তথ্য দিবে, ক্লিয়ার? সেক্ষেত্রে সে করতে পারে যে প্রিভিয়াস বেক্সিমপুর আমাদের প্রিভিয়াস এই হিস্ট্রি আছে, এইভাবে আমাদের 5 বছরের এটাই এই করা আছে, তার সিস্টার কনসার্ন এটা হোক। ব্যাংকের ক্ষেত্রে কি হয় স্যার? ব্যাংক তো কোনো ব্যাংকই আপনার হচ্ছে লিস্টেড শুনতে হয় না, একই পন্থা। ব্যাংক তো স্পন্সর শেয়ার হোল্ডার, ওদের লিস্টিং না, শুরুতে লিস্টিং হয় না। তো লিস্টিং হইতে গেলে যাওয়া 5-10 বছরও লিস্টিং হয় না, ঠিক আছে? অনেক শেয়ার ব্যাংক এখনো বাংলাদেশে 4-5টা 7টা ব্যাংক, 4-5টা ব্যাংক আছে এখনো লিস্টেড না। ক্লিয়ার? লিস্টেড মানে কি? লিস্টেড মানে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জে শেয়ার ট্রেডিং হয়, তাকে বলা হয় লিস্টেড। ক্লিয়ার? জি স্যার। আপনি একটা কোম্পানি করতেছেন, আপনার স্পন্সর ব্যাংক স্পন্সর শেয়ার হোল্ডার, স্পন্সর যারা টাকা দিছে একসাথে, তারা টাকা দিছে, তারা এখানে স্পন্সর শেয়ার হোল্ডার। পরবর্তীতে এটা তার যদি এটা পাবলিক অফারিং এ যা আইপিও তে যা মাধ্যমে এটা পাবলিক থেকে আবার টাকা করতে পারে, রেজ করতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। কনফিউশন থাকলে বলেন। স্যার, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি প্রথমে স্পন্সর শেয়ারের মাধ্যমে টাকাটা কালেক্ট করবে সবার প্রথম। রাইট। থ্যাংক ইউ স্যার। একটা হচ্ছে স্যার পাবলিক, হ্যাঁ বলেন। স্যার এই পাবলিক যে পাবলিক লিমিটেড কোম্পানি আর পাবলিকলি ট্রেডেড কোম্পানি ভিন্ন হিসাব, আমি কিন্তু আগের ক্লাস আমি বলছি। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে কি, আপনার বোর্ড অফ নাম্বার অফ ডিরেক্টর যদি বেশি হয়, একটা পাবলিক লিমিটেডের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে যদি কোম্পানি পড়ে তখন পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায়। যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড সংজ্ঞায় বা ক্রাইটেরিয়া পড়ে, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, ঠিক আছে? কিন্তু আমরা যেটা বলতেছি লিস্টেড মানে হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি, ট্রেডেড যেগুলো শেয়ার হোল্ডিং এ মানে আপনার হচ্ছে স্টক এক্সচেঞ্জে শেয়ার ট্রেডিং হয়, একজনের কাছ থেকে একজনের শেয়ার কেনা বেচা হয়, তাকে বলা হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের পরীক্ষাও আসতে পারে বিভিন্ন সময়। পাবলিক লিমিটেড কোম্পানি আর পাবলিকলি ট্রেডেড কোম্পানির মধ্যে পার্থক্য কি? ওকে, হ্যাঁ, কে বলো কোশ্চেন করতেছিলেন, বলেন। স্যার এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, এই দুইটাকে কি একই 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 ভাবে কি করা যায়, মানে একই কোম্পানি কি দুইটাতে লিস্টেড হওয়া যায় নাকি এই ধরনের হ্যাঁ, ব্যাপার আছে? অবশ্যই অবশ্যই হওয়া যায়, অবশ্যই হওয়া যায়, দুইটা থেকেই লিস্টেটা করা যায়। হ্যাঁ, দুইটা থেকেই কোনো সমস্যা নেই। আলাদা আলাদা করতে হবে, আলাদা আলাদা করতে হবে, কেউ একটাতে করতে পারে একটা নাও করতে পারে। না মানে এরিয়ার কোনো ব্যাপার আছে কিনা, যে না না, মানে আমার এরিয়ার কোনো ব্যাপার নাই, এরিয়ার কোনো ব্যাপার নাই, সারা বাংলাদেশে একই। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। স্যার, এক্ষেত্রে ডিলিস্ট হয়ে গেলে কি দুইটা একসাথে ডিলিস্ট হয়ে যায় নাকি একটা না রেখে না, আরেকটা আলাদা করা আলাদা যায়? আলাদা 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 আপনি আচ্ছা। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিলিস্টিং করছেন, নিজেই ইচ্ছাকৃতভাবে অ্যাপ্লিকেশন করছেন, অথবা আপনাকে কোনো আপনি রুলস ভাইলেশন করার কারণে আপনাকে এক্সচেঞ্জ ডিলিস্টেড করে দিছে, সেটা যে করছে সে করতে পারে। ওখানে যদি আপনি ঠিক থাকেন তাহলে সে নাও করতে পারে। ওকে, নেক্সট কোনো কোশ্চেন? Any more questions?
অনেক কোশ্চেন নাই স্যার। না থাকলে আমরা আজকে শেষ করবো। নেক্সট ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে সন্ধ্যা স্যার 6টায়। কি হ্যাঁ, শেয়ার করছিলেন? হ্যাঁ, শেয়ার করে দিচ্ছি। স্যার ওদের একটা আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি। স্যার স্যার আমরা কোন কিন্তু গ্রুপ? পাই নাই স্যার, গতকালকেরটাও পাই স্যার নাই, পাইনি। এর আগে 2টা পেয়েছি স্যার। কেন পান নাই? কিন্তু এই যে গ্রুপে এখনো দেখছি, আবার শেয়ার করে দিল। স্যার মোট 2টা পাইছি। স্যার আমিও তিনটায় পাইনি। তিনটায় শেয়ার করছে স্যার, তিনটায় শেয়ার করা হয়েছে। 3টা শেয়ার করা হয়েছে। কেউ একজন আবার শেয়ার করে দিয়ে, অসুবিধা নেই, ওই গ্রুপে আবার দিতে ফরওয়ার্ড করতে। বারবার আমি শেয়ার করলে তো বলবে যে একজন, কারণ এখানে তো আপনাদের সব সাবজেক্টের টিচারই আছে। আপনারা আপনারা করতে পারেন, অসুবিধা না, আপনারা আবার শেয়ার করে দেন। চ্যাট বক্সে সবাই নাম্বার দিয়ে দিলে যার কাছে আছে শেয়ার করে দিন। গ্রুপও করতে পারেন, আপনি গ্রুপেও তো করতে পারেন, গ্রুপে গ্রুপে তো বাধা নাই, গ্রুপে বাধা মেসেজ নাই। দিয়ে রাখছিলাম যে শেয়ার করেন, কেউ কোনো রেসপন্স করে নাই কেউ। ওকে, ঠিক আছে তাহলে। আপনার ভালো থাকেন। ওই যে করে দিচ্ছি, এখন একজন করছে, এই যে। ওকে, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন নাম। হ্যাঁ, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকেন।